মধুচন্দ্রিমার রাতে তৃপ্তি মিটিয়ে একে অপরের মধুসূদে পান করাকে হানিমুন বলে। থামুন, এসব পাবলিক প্লেসে আর বলতে হবে না, রুমে গিয়ে আলোচনা করব। তুমি রাজি হও তাহলে চুপ করবো। সিরাত আর না পেরে ফট করে বলল, হানিমুনে মধুই তো খাবেন, আর তো কিছু না। ওকে ফাইন, তবু এবার চুপ যান। প্রমুখ তার ঠোঁটে তর্জনী আঙ্গুল রেখে আলতো করে স্পর্শ করল। ঘোর লাগা কণ্ঠে উত্তেজিত হয়ে বলল, চুপ কিসের চুপ? হানিমুনে এসে যদি হানি খেতে না পারি তাহলে কেন এলাম? শত বোঝং বোঝাং করলে এবার কাজ হবে না। আমিও নাসর বান্দা, কক্সবাজারে হানি খাবোই খাবো। কোশ্চিন কালেও মনে এসে হানি না খেয়ে এখান থেকে যাব না। বউয়ের সাথে মিলেই মধু খাবো, তাই না সুইটহার্ট? সিরাতের মস্তিষ্ক গরম হয়ে গেল। সে কখন থেকে বাজে বকছে, আদরের অনাহারে বুদ্ধিশুদ্ধি লোপ পেল নাকি? তাহলে তো খুবই জ্বালা। লজ্জায় এমনিতেই কথা বেরোচ্ছে না তার, তবুও এবার মাথা উঠিয়ে প্রমুখের দিকে কটমট করে তাকালো। সে ছেলেটার বুকের পাটায় মৃদু ধাক্কা দিয়ে একটু সরে যায়। প্রমুখ ঠোঁট কামড়ে শব্দ করে হাসলো, দিয়েছে একদম গরম করে। দেখে তো মনে হচ্ছে মেয়েটি গোলে মোম, তার মানে কথা কাজে লেগেছে। প্রমুখ ওষ্ঠজোড়া চোখা করে কিস দেখালো, একটু দূরে গিয়ে চোখ বন্ধ করলো। সিরাত বিচে বসে বালুতে হাবিজাবি আকুবাকু শুরু করে। সাধারণত তার লজ্জা লাগছে এখানে দাঁড়াতে, লোকটা নিশ্চয়ই মনে মনে হাসছে। তখনকার প্রমুখের কথা তার কানে বাজলো ক্ষণে ক্ষণে। এটা সত্যি, সে লজ্জায় লাল হলেও কখনো কিছুতে বাধা দেয় না। সে মেয়ে হয়ে কিভাবে আগ বাড়িয়ে কিছু করবে, তাই চুপ ছিল। বুঝিয়েছে চুপ থাকা সম্মতির লক্ষণ। তাছাড়া কক্সবাজার আসার সময়ই তার মনে পড়েছিল এবার সব দূরত্ব ঘুচিয়ে দুজনে মিলে একাকার হওয়াই যায়। ওই গভীর সম্পর্ক ছাড়া সবকিছু তো বিয়ের পর হয়েই গেছে। যেহেতু একসাথেই থাকতে হবে, তাহলে শুধু শুধু কেন? দুটি মন দেহ কষ্ট পাবে। সিরাত মাথা ঠান্ডা করে ভাবলো, প্রমুখ এবার এগোতে চাইলে সেও আশকারা দিবে। লোকটা তাকে এত মাস সময় দিয়েছে, জোর জবস্তি করেনি। আগের থেকেও কেমন নরম কোমল হয়ে গেছে। সব যেন কল্পনার মতো। হয়তো প্রমুখ ভেতরে ভেতরে কাছে আসার জন্য ছটফট করে, কিন্তু সিরাতের সম্মতি না পাওয়ায় পিছিয়ে যায়। মনকে শাসায়, নিজেকে কন্ট্রোল করে। আজকাল এত ভালো স্বামী বা কয়জন আর কপালে জুটে। যদি অন্য কোথাও বিয়ে হতো তাহলেও তো দেখা যেত বিয়ের রাতে অনুমতি ছাড়াই মেলামেশা করছে। বাধা দেওয়ার চেষ্টা করলেও লাভ হতো না। তখন তো ঠিকই মেনে নিত সে। আর এই ছেলেটি তার মনে জায়গা করে নিয়েছে অলরেডি। দিন দিন পুরুষটার প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছে সে। তবুও মুখ ফুটে কিছু বলেনি। ওই যে ইগোতে লাগে। এইসব ভেবে ভেবে রোদের মধ্যে নিজের নাম লিখল। প্রমুখ তাকিয়ে আছে তার বউয়ের কর্মকাণ্ডের দিকে। কিছু সময় পর তার সামনে আসলো ছেলেটি। বালুতে ফুল পাতা আঁকছে মেয়েটি। তৎক্ষণাৎ চোখে পড়ল সিরাতের হাত দুটো রোদে লাল হয়ে উঠেছে। সে হাত টেনে নিজের হাতে নিয়ে আলতো করে বুলিয়ে বলল, এত ঘেমে যাচ্ছ কেন? হাতও লাল হয়ে গেছে। অনেকক্ষণ থেকেছো, প্লিজ এখন চলো। তাছাড়া লাঞ্চ করার সময় হয়ে গেছে। সমস্যা নেই, একেবারেই যাব। এখানেই আমার ভালো লাগছে। সময়টা প্রায় দুপুরের শেষ প্রহর। তখনও দুজনে ঘুরে বেড়াচ্ছে কলাতলি বিচে। সিরাত জুতা খুলে খালি পায়ে হাঁটছে। মনটা কেমন হালকা হালকা লাগে। প্রমুখও তার পাশে গার্ডের মতো বউকে নজরে নজরে রাখছে। হঠাৎই এত জনসমক্ষের মাঝে প্রমুখ প্রায় সময় লক্ষ্য করলো সিরাতের দিকে। বাজে দৃষ্টিতে তাকাচ্ছে অনেক পুরুষ। সে এক জায়গায় হাঁটা থামিয়ে দেয়। পূর্ণ দৃষ্টি মেলল আশেপাশে। সচেতন নজরে ব্যাপারটা শিওর হওয়ার জন্য তীক্ষ্ণ চোখে তাকায়। সিরাত চোখ তুলে তাকিয়েছিল সমুদ্রের দিকে। মুহূর্তেই প্রমুখ ধরতে পারল সত্যি সিরাতের পানে কুনজর হোক অথবা সুনজর, কিছু কাপুরুষের দল ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন কারোর চোখে পলক পড়ছে না। তৎক্ষণাৎ তার মেজাজ চটে গেল। চোখ মুখ শক্ত করে রক্তচক্ষু হয়ে তাকায় লোকদের দিকে। চোখ দেখে মনে হচ্ছে আস্ত চিবিয়ে খেতে পারলে সে শান্তি পেত। মনে মনে অকথ্য ভাষায় গালিগালাজও করলো। একটু দূরে এক ছেলেকে মুচকি মুচকি হাসতে দেখে তার দিকে পা বাড়াতে সে থেমে যায়। ততক্ষণে টনক নড়ে তার। আসলে দোষ তো তারই, সেই জোর করে সিরাতকে রাজি করিয়েছে। এত কেয়ারলেস কিভাবে হলো? তাছাড়া বউকে দেখার অধিকার শুধুই তার। তখন আবেগ কাজ করলেও বিবেক কাজ করেনি। মনে করেছিল শুধু সেই দেখবে। তৎক্ষণাৎ ছেলেটি সহ বাকি দামড়া লোকদের ভিডিও সহ কয়েকটি ফটো তুলে নিল চটপট। হোয়াটসঅ্যাপে ঢুকেই সবগুলো ভিডিও ছবি সেন্ড করলো কবিরের নাম্বারে। ছোট্ট মেসেজে জানালো, এই সব কটা ইনফরমেশন 7 দিনের মধ্যে আমার চাই। সবাইকে খুঁজে খুঁজে বাগান বাড়িতে আটকে রাখবি। এখন আপাতত ওরা সবাই কক্সবাজারে। ফোন পকেটে রেখে চোয়াল শক্ত করে তাকালো লোকগুলোর দিকে। এর ব্যবস্থা সে বাসায় ফিরে করবে। ততদিন না হয় শেষ মুহূর্তে জীবনটাকে অনুভব করে নিক। নিজেকে নিয়ন্ত্রণ করে ভেতরে সকল রাগ গিলে ফেললো। সিরাতের কাছে গিয়ে বলল, ডাব খাবে? সিরাত মাথা ঝাঁকিয়ে সায় জানায়। প্রমুখ তাকে এক প্রকার টেনে নিয়ে গেল অন্য পাশে। ডাব কিনে হাতে ঝুলিয়ে দিল। অনুশোচনায় ভেতরটা জ্বলে যাচ্ছে তার। চারিপাশে হাজার হাজার মেয়েও অবশ্য এর থেকেও ছোট জামা পড়েছে।
আর কিছু অসভ্য লোক সেই মেয়েগুলোর দিকেও তাকিয়ে আছে, কিন্তু সেসবে কেউ তেমন পাত্তাও দিচ্ছে না, কারণ তারা অভ্যস্ত। কিন্তু সিরাত ওর বুঝি অস্বস্তি হচ্ছে বইয়ের কথা ভেবে আরও মস্তিষ্ক গরম হয়ে যায়। খুব কষ্টে রাগ দমিয়ে মনে মনে প্রতিজ্ঞা করলো, আজ থেকে সিরাতকে কিছু নিয়ে জড়াজড়ি করবো না। মেয়েটিকে কষ্ট দেওয়া খুবই অন্যায় হলো। কিছুক্ষণ পর ডাব খাচ্ছিল সিরাত। জনমানবহীন একটু দূরে তারা দাঁড়িয়ে আছে। প্রমুখ তার চোখের দিকে তাকিয়ে বলল, সরি। কিন্তু কেন? উত্তর দিল না প্রমুখ। সে কয়েকটা ফটোশুট করে কিছুক্ষণ পর ক্লান্ত কণ্ঠে বলল, আমাকেও ডাব দাও, আমিও একটু খাই। সিরাত এই রোদে ভ্রু কিঞ্চিত করে খেয়াল করলো স্বামী নামক পুরুষটিকে। রোদের তাপে কেমন চোখ মুখ লাল হয়ে গেছে, শরীর জুড়ে ঘাম, কিন্তু এতক্ষণ তাকে এই রোদ থেকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছিল। মনে মনে মায়া হলো ভীষণ। সে তৎক্ষণাৎ ডাব বাড়িয়ে দিল। নিজের পার্স থেকে টিস্যু বের করে সে বালুতে পায়ের পাতা দ্বারা ভর রেখে উঁচু হলো। কিছুক্ষণ আগে স্বামীর মতো এসে হাত উঁচু করে মুখ মুছিয়ে দিতে থাকে। প্রমুখ প্রথমে হকচকিয়ে উঠলেও পরক্ষণে নিজেকে সামলে নিল। হাতে তার ডাব। লক্ষ্মী ছেলের মতো চোখ বন্ধ করে অনুভব করলো বইয়ের আদুরে ছোঁয়া। সিরাত মনোযোগ দিয়ে পুরো মুখ মুছে টিস্যু ফেলে দেয়। প্রমুখ আস্তে আস্তে চোখ খুলল। সিরাত হেসে ফোন হাতে নিয়ে বলল, আসুন কয়েকটা ফটো তুলি। প্রমুখ তার নিকট এগিয়ে গিয়ে গা ঘেঁষে দাঁড়ায়। সিরাত তৎক্ষণাৎ গাল ভরে হেসে ফটো ক্লিক করে। ছবি তোলা শেষে প্রমুখ ফোন হাতে নিয়ে বলল, ওয়েট, ক্যামেরাম্যানকে ডাকি। সিরাত মাথা নাড়ায়। প্রমুখ উচ্চস্বরে এক চ্যাংড়া ছেলেকে ডাক দিল। তার গলায় একটা দামি ক্যামেরা ঝুলছে। দুজনে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ফটো তুলল। সিরাতের কপালে গালে চুম্বন করার মুহূর্ত ক্যামেরা বন্দি করতে ভুলল না। তার বেহা হাতটা সিরাতের কোমর চেপে ধরে তো আছে। এরকম শত শত রোমান্টিক ছবি তুলে ক্ষান্ত হলো প্রমুখ। সিরাত শান্তই ছিল সবসময়। যেরকম করতে বলেছে সে তেমনই পোজ দিয়েছে। প্রমুখ ছবি তোলা শেষ করে সবগুলো নিজের ফোনে নিল। এরপর ক্যামেরা থেকে ডিলিট করে টাকা দিয়ে বিদায় করে। দুপুরে বিচের পানিতে পা ভিজিয়ে নেচে নেচে সিরাত উৎফুল্ল সুরে বলল, আসুন বিচে নামি, প্লিজ না করবেন না। তুমি নামো, আমি এখানে আসি। সিরাত আজ শুনলে তো জোর করে হাত ধরে টেনে নিয়ে গেল হাঁটু সমান পানির কাছে। তারপর হাতে পানি নিয়ে ছেলেটার দিকে অনবরত ছিটিয়ে দিতে থাকলো। খিলখিল করে হাসছে সে। প্রমুখ মুখে হাত দিয়ে ধমকাধমকি করছে, সাবধান করছে বারবার, ভুলেও যেন আর গভীর পানিতে না যায়। একবার পা পিছলে গেলেই সর্বনাশ। সেই ভয়ে কলিজা কেঁপে উঠছে তার। বারবার সিরাতকে দৌড়াদৌড়ি করতে না করছে, কিন্তু সিরাত তাকে পাত্তাই দিচ্ছে না। পা আস্তে আস্তে পেছনে নিয়ে যত পারছে ভিজিয়ে দিচ্ছে। প্রমুখ দুপা এগিয়ে গেলে সিরাত দুই পা আরো পেছায়। বউকে অনেকবার বুঝাতে না পেরে সে ব্যর্থ হলো। মাথায় বুদ্ধি আসতে সে সিরাতকে জব্দ করতে বাঁকা হেসে হনহনিয়ে মেয়েটার সামনে যায়। চট করে তার পেছন থেকে পেট শক্ত করে জড়িয়ে মেয়েটাকে উপরে উঠায়। সিরাতের পা বালু থেকে শূন্যে ঝুলছে। আজ কত ভিজতে পারে সে তাই দেখবে। সিরাত থতমত খেয়ে চিৎকার করে উঠে চিল্লিয়ে বলল, নামান বলছি, কি হচ্ছেটা কি? ভুল হয়ে গেছে, আর পানি ছুঁড়ব না, তবুও নিচে নামান। সমুদ্র ঢেউয়ের পানি উথাল পাথাল করছে। বাতাসের শাঁসা শব্দে প্রমুখ এবার ঝপাত করে সিরাতকে পানিতে ফেলে দিল। নিজেও গা ভাসিয়ে দেয় সমুদ্রের পানিতে। একসাথে দীর্ঘক্ষণ সময় আনন্দে কাটিয়ে বীজ থেকে উঠে পড়ল। ভেজা দেহে সিরাতকে দেখে মন খারাপ হলো। চোয়াল শক্ত করে রাগ সংবরণ করে। আজই শেষ দিন, এরপর কখনো সে ভুল করবে না। যে ভুলে সিরাত ভেতরে ভেতরে কষ্ট পায়, অস্বস্তিতে ভুগে। প্রমুখ মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখলো কেমন গোমরা করে রেখেছে। তাছাড়া আবারও বুঝি অসভ্য লম্পট কিটগুলো বইয়ের দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে থাকবে, সেটা ভেবে একটানে নিজের গায়ের কালো শার্ট খুলে ফেললো। সিরাতের গায়ে পরিয়ে দিয়ে পড়ল, এবার চলো, আমার মাপের শার্ট তোমার হাঁটু পর্যন্ত ঠেকে যাবে, কেউ তাকাবে না। সিরাত মুগ্ধ হলো তার কথায়, চিন্তায়। আসলে সে এতক্ষণ মনে মনে এটাই ভাবছিল। কেমন জানি লজ্জা পাচ্ছিল এত মানুষের সামনে দিয়ে ভেজা দেহে হোটেলে যেতে। শার্ট শক্ত করে ধরে সারা গায়ে জড়িয়ে দাঁত বের করে হাসলো। প্রমুখ দেখলো সেই হাসি, কিন্তু মাথা গরম থাকায় ভোতা মুখ করে রইল। ভেজা দেহ নিয়েই দুজনে হোটেলে ফিরে যায়। গায়ে তাদের বালুতে মাখামাখি। লম্বা শাওয়ার নিয়ে খুব কষ্টে বের হলো ওয়াশরুম থেকে। সিরাতের চুল থেকে বালু পরিষ্কার করলো অনেক কষ্টে। দুপুরে লাঞ্চ করে সিরাত শুয়ে রেস্ট নিতে থাকলো। প্রমুখ ফোন ঘাটাঘাটি করে। সিরাতের উদ্দেশ্যে বলল, উঠো, কথা আছে। সিরাত কপাল কুঁচকে মিনমিন সুরে বলল, আবার কি কথা? সরি, কখনো ভেবে দেখিনি ব্যাপারটা এত বাজে হবে। সিরাত ঠোঁট উল্টে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? সোজা সাপটা বলবেন, সব সময় পেঁচিয়ে বলেন কেন? প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলে উত্তর দিল, তোমার দিকে আজ অনেক তাকিয়েছিল। তাতে কি হয়েছে? মেয়ে যখন হয়েছি তাকিয়ে তো থাকবই। তাছাড়া মেয়েদের জন্য দৈনিক রুটিন এটা, আমরা অভ্যস্ত হয়ে গেছি। প্রমুখ দাঁতে দাঁত চাপলো। রাগান্বিত গলায় বলল, স্টুপিড, হয়তো টপস আর জিন্স পরার কারণে। সিরাত মনে মনে মজা পেল, প্রকাশ করলো না। চোখ মুখ এমন ভঙ্গি করলো যেন সে বুঝেইনি। অতঃপর সুরে সুরে রসিয়ে রসিয়ে বলল,
ও তাই নাকি? তাহলে তো ঠিকই আছে। প্রতিদিন থ্রি পিস পরা থাকলেই ড্যাব ড্যাব করে তাকায়। আজ আবার হট টপস আর জিন্স পরেছিলাম। তাছাড়া আপনার ভাষ্যমতে আমাকে আজ একটু বেশি হট লাগছিল। ওহ, সব টপসের কামাল। চুপ, অসভ্য। আর একটাও কথা নয়। মেজাজ গরম হয়ে যাচ্ছে, বলে দিলাম। তুমিও মজা করেছো আমার সাথে। একটা চড় মেরে গাল লাল করে দেবো। হট লাগুক না হয় রানুমণ্ডল লাগুক, সেটা দেখবো আমি। ওরা দেখবে কেন? সিরাত প্রথমে থতমত খেলেও পরক্ষণে নিজেকে সামলে নেয়, কিন্তু সাহস বাড়িয়ে এতক্ষণ যা তা বললেও এখন বুঝতে পারল লোকটা ব্যাপক ক্ষেপে আছে। আর রাগানো ঠিক হবে না, তাই সকালের কথা ভাবলো। সেও খেয়াল করেছে এই ব্যাপার। মেয়েদের দিকে কেউ এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে আর তারা সেটা বুঝবে না, এটা কখনো হয়েছে? সেও বুঝেছিল। এটাও লক্ষ্য করেছে প্রমুখের রাগ মিশ্রিত মুখ। লোকটা কেমন কষ্ট করে সহ্য করছিল, রাগে রিরি করছিল ভেতরে ভেতরে। আর চোখে সবকিছুই অবলোকন করেছে সে। প্রথমে অস্বস্তি লাগলেও প্রমুখের রেগে যাওয়া মুখাবয়ব খুব এনজয় করেছে। মনে মনে বলেছে, দেখ বেটা এখন কেমন লাগে। আরও নিজের বউকে শর্টস টপস পরিয়ে ঘোরা, তাহলেই দেখবি শকুনেরা কিভাবে চোখ দিয়ে গিলে খায়। এখন কেমন লাগে? ভেতরে ভেতরে জ্বলছিস কেন? বেশ হয়েছে, পুরে ছাই হয়ে যা। প্রমুখের ডাকে ধ্যান ভাঙল। বেশ রসিয়ে রসিয়ে আবারও খোঁচা মেরে বলল, আপনার কথা মতোই তো ড্রেস পরেছি, এখন তাকিয়ে থাকলে আমার কি? তাছাড়া আমার ভালোই লেগেছিল। বিকেলেও অন্য টপস পরবো। তৎক্ষণাৎ খেকিয়ে উঠে প্রমুখ ফোন ছুঁড়ে মেরে সিরাতের চোয়াল শক্ত করে ধরে শক্ত গলায় বলল, মেরে ফেলবো। আর জীবনে বাসার বাইরে অন্য সারা বের হলে হাত পা ভেঙে বাসায় বসিয়ে রাখবো। সিরাত মনে মনে ভয় পেলেও প্রকাশ করলো না। আরেকটু এগিয়ে দেওয়ার জন্য বলল, মারলেই কি? যা দেখার সব তো দেখেই ফেলেছে আজ। সব জায়গায় গুন্ডামি চলে না। সবাইকে দেখাতে চান আপনার বউ সুন্দরী, এবার এসব তো সহ্য করতেই হবে। চুপ, আর একটাও কথা না। এখন যেমন কাপড় পরেছো, বিকেলেও এটাই পরবে। সিরাত মনে মনে পেট ফাটা হাসি হাসলো। খুব কষ্টে বলল, তাহলে ভুল স্বীকার করছেন। সকালে যে বললেন আমার নরম হাত আস্ত থাকবে না। প্রমুখ তাকে ছেড়ে একটু দূরে শুয়ে নম্র কণ্ঠে উত্তর দিল, আগে বলেছিলাম বুঝিনি এত কষ্ট হবে। তোমার দিকে কেন সবাই এভাবে তাকাবে? শুধু আমি তাকাবো। আর এখন তুমি আমার হাত ভেঙে দাও। সামনে আসি। সিরাত চোয়ালে হাত রেখে মুখ ফুলিয়ে বলল, লাগবে না। এখন বুঝলেন তো আমার কেমন লেগেছে। বুঝেছি। সিরাত হেসে শুয়ে পড়ল। যাক, লোকটা তার ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। প্রমুখ তাদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে সিরাতের মাথায় হাত বুলিয়ে বলল, যাও বাগান ছিবিছি, বিকালে যাব, ঠিক আছে? সিরাত পরম আবেশে চোখ বন্ধ করে মিহি কণ্ঠে উত্তর দিল, অবশ্যই, যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। সারা বিকেলে দুজনে ঝাউ বাগানে সি বিচে ঘুরে বেড়ালো। সিরাত বিকেলে ড্রেস পরেছিল, কুর্তি আর প্যান্ট, গলায় ঝুলিয়ে রাখলো ওড়না। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে দাঁড়ালো বিচের সামনে। সেখানে তখন হাজারো হাজারো মানুষের ভিড়। সবাই সূর্যাস্ত দেখার আশায় চাতক পাখির মতো তাকিয়ে আছে। কক্সবাজার হোক অথবা পাহাড়, সবাই সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার মাঝে এক অন্যরকম অনুভূতি অনুভব করে। সিরাতের চোখ মুখ খুশিতে চিকচিক করছে। সেই উৎফুল্ল মুখখানা প্রমুখ দেখে যাচ্ছে অনিমেষ। একসময় সূর্যাস্ত হলো ধীরে ধীরে। সেই মুহূর্তটা আরও স্পেশাল করার জন্য প্রমুখ তার ঠিক পেছনে দাঁড়ালো। সিরাতের পেটে আলতো করে জড়িয়ে ধরে থুতনি ঠাকায় মেয়েটির ঘাড়ে। তার উষ্ণ নিঃশ্বাস ক্ষণে ক্ষণে উপচে পড়ছে সিরাতের ঘাড়ে। মেয়েটি আবেশে চোখ বন্ধ করে হাত দুটি প্রমুখের জড়িয়ে রাখা হাতে রাখলো। আজকাল কেন জানি সবকিছুই সুখ সুখ লাগে তার কাছে। প্রমুখ আস্তে আস্তে আরও মিশে গেল। ঘাড়ে নাক ঘষে ঠোঁট চেপে গাঢ় চুম্বন করে বলল, এর আগেও অনেকবার কক্সবাজার এসেছি, সূর্য দেখেছি, কিন্তু আজকের মতো এত স্পেশাল লাগেনি। মন জুড়ে ঠান্ডা শীতল হাওয়া বয়ে যায়নি। তাহলে আজ হঠাৎ এমন লাগছে কেন, বলতে পারো বউ? সিরাতের চোখে সূর্য ডুবে যাওয়া অন্তিমকালে চোখ রেখে ধীর কণ্ঠে উত্তর দিল, আগে কি আপনার সাথে আমি ছিলাম? এইবার সাথে বউ আছে, তাই হয়তো একটু বেশি স্পেশাল। সিরাত থামলো একটু। খুশি মেজাজে আহ্লাদি কণ্ঠে বলল, জানেন আমার খুব খুব শান্তি লাগছে। সন্ধ্যার এই মৃদুমন্দ বাতাস গায়ে লেগে প্রশান্তি অনুভব হচ্ছে হৃদয়ে। এত খুশি আমারও এই জীবনে কখনোই হয়নি। হয়তো এখন আপনি আছেন বলে খুশি খুশি লাগে। প্রমুখ নিঃশব্দে হাসলো। কানের লতির কাছে নাক মুখ ঘষে সিরাতকে পাগল করে তুলল। অস্থির কণ্ঠে বলল, আমার সুইটহার্ট, তুমি সাথে থাকলে কষ্ট সুখ মনে হয়। রাতে হালকা ডিনার করে জলদি ঘুমিয়ে পড়ল সিরাত। সারাদিন দৌড়াদৌড়ি লাফঝাপ হাঁটাহাঁটি করে তার অবস্থা ভয়াবহ। ব্যথায় রীতিমতো কাতরাচ্ছে। প্রমুখের অবস্থা দেখে দিশেহারা হয়ে যায়। অবশ্য তারও খারাপ লেগেছে।
এতদিন পর গাড়ি ছাড়া মাইলের পর মাইল হেঁটে বেড়ানোর জন্যে, তবুও ইচ্ছে ছিল বউকে আদর করার। যখন তা পূরণ হলো না, সে বাইরে থেকে খুব কষ্টে ব্যথা স্প্রে আনায়। সেটা সিরাতের পায়ে লাগিয়ে দিল, হাত দিয়ে অনেকক্ষণ মালিশ করে দেয়, মাথা টিপে দিয়ে ঘুম পাড়িয়ে দিল খুব যত্নে। শেষে নিজেও রাত 12টা পর্যন্ত ফোন ঘাটাঘাটি করে সিরাতের দিকে একবার তাকালো। মেয়েটা আসলেই দুর্বল, একটু ব্যথাও সহ্য করতে পারে না। একদিনে কেমন চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। প্রমুখের বুকটা মোচড় দিয়ে উঠল। হয়তো এই প্রথম কোনো মেয়ের যন্ত্রণা অনুভব করলো। সিরাত ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে, গায়ে পাতলা কম্বল। সেই কম্বলের ভেতরে প্রমুখ ঢুকে পড়ে, আলগোছে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে সিরাতের ঘুমের সুযোগ নিয়ে সারা মুখে টপাটপ চুমু খেলো। শেষে সেই কোমল ঠোঁটের কাছে গিয়ে ঠেকলো, আলতো করে চুম্বন খেয়ে সরে আসে। মৃদু হেসে লাইট অফ করলো। সিরাতকে বুকে টেনে নিলে মেয়েটিও প্রমুখকে জড়িয়ে ধরে। মনে মনে খুশি হয়ে ছেলেটি তার চুলে মুখ গুজে বিড়বিড় করলো, আমার বাসর ঘরের 12টা বাজানোর জন্য আপনাকে 1 বস্তা অক্টোপাস গিফট করা হবে মোহনী। সবসময় আমার অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলার জন্য অনেক ধন্যবাদ কালো নাগিনী। ঘুমান, আজ না হয় শান্তিতে ঘুমান, কাল না হয় এতদিনের যন্ত্রণা শুধু আসলে ফিরিয়ে দিলাম। বিষণ্ণ আকাশ। শেষ রাতের পর থেকেই মুষলধারে বৃষ্টি। সকাল থেকে প্রচণ্ড ধারায় বৃষ্টি হওয়ার ফলে অধিকাংশ পর্যটক হোটেলে অথবা রেস্টুরেন্টে ঘোরাঘুরি করছে। সাধারণত বৃষ্টি বন্দি যাকে বলে। কেউ আবার কক্সবাজারে ভয়ঙ্কর বৃষ্টি অনুভব করার জন্য বাইরে বের হয়েছে, ভিজছে ইচ্ছে মতো। কিছু পর্যটক রুমে শুয়ে সময় কাটাচ্ছে, কখন বৃষ্টি থাকবে অপেক্ষারত। কেউ বা রুমের বিশাল খোলা বারান্দায় বরাদ্দকৃত চেয়ারটায় কোলে রাখা উপন্যাসে চোখ রেখে ডুবে আছে বইতে। রেস্তোরাঁয় ভিড়ের মেলা, চারিদিকে মানুষ আর মানুষ, একটু পা ফেলার জো নেই। চারিপাশে মানুষের কলরব, হাসাহাসি, গানে হট্টগোলে। প্রতিটা রেস্টুরেন্টের টেবিলে জমজমাট পরিস্থিতি। সকাল সকাল চলে এসেছে ভরপুর পেট ভোজন করতে, জম্পেশ আড্ডার তালে তালে গিলছে। সকাল 11টা পায়। এতক্ষণে সবাই মিলে বিশাল হোটেল শূন্য করে ঘুরে বেড়াতেও বিভিন্ন সি বিচে। অথচ আচমকা বৃষ্টির আগমন যেন সব প্ল্যান পানিতে ডুবিয়ে দিল তাদের। যারা বন্ধুদের সাথে একদিনের জন্য আসে, কপাল খারাপ থাকায় মনে একরাশ দুঃখ নিয়ে রেস্টুরেন্টে বসে আছে। ভেবেছিল সারাদিন ঘুরে রাতের বাসে উঠবে। বৃষ্টি আস্তে আস্তে কমে আসলো। বৃষ্টির মিষ্টি সকালে একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। প্রমুখ সেই সকাল 9টায় উঠলেও নিরুপায় হয়ে বসেছিল বারান্দায়। সেখান থেকে কাছের সি বিচের বৃষ্টি ভেজা ভিউ অনুভব করছিল। ওদিকে তখন জনমানবহীন শূন্য। ফোনে মুভি দেখে সময় পার করছিল সে। সিরাত ঘুমিয়ে থাকায় ডেকে বিরক্ত করেনি। মেয়েটা উঠে 10টায়। এরপর ফ্রেশ হয়ে দুজনেই বসেছিল বৃষ্টি থামার অপেক্ষায়। অবশেষে 11:30টায় বেরিয়ে যায় হোটেল থেকে। তখন চারিপাশে মেঘলা আকাশ রূপ নিয়েছে। বৃষ্টি আসার আপাতত সম্ভাবনা নেই, কিন্তু প্রকৃতি গুমট ভাব বিরাজ করছে। তাদের মতে সবাই একে একে হোটেল রেস্টুরেন্টে সবাই খুশি মনে বেরিয়ে পড়ল। প্রমুখ সুগন্ধা ব্রাঞ্চের একটা রেস্টুরেন্টে গেল। দুজনেরই খিদে পেয়েছে ভীষণ। প্রমুখ মেনু থেকে অর্ডার করলো চিংড়ি শুটকি, গরুর মেজবানি, কোরাল কারি, রূপচাঁদা ফ্রাই, লইট্টা ফ্রাই আর গরুর কালা ভুনা। প্রমুখ মাংসপ্রেমী হলেও সিরাত মাছপ্রেমী। লোভনীয় সব আইটেম দেখে সিরাত গপাগপ খাওয়া শুরু করলো। চিংড়ি শুটকি গরম ভাতে মেখে প্রমুখকে জিজ্ঞাসা করলো, দারুণ খেতে, আপনি টেস্ট করে দেখুন। প্রমুখ খাচ্ছিল গরুর মেজবানি। চট্টগ্রামে এটা স্পেশাল আইটেম। সে মাথা বামে ডানে ঝাঁকিয়ে বুঝালো খাবে না। সিরাত জোর করতে থাকে। এক পর্যায়ে কোরালকারি 1 চিমটি মুখে তুলল, কিন্তু আর কোনোটা চেখেও দেখল না। মেয়েটি মুখ ফুলিয়ে থমথমে গলায় বলল, নিরামিষ একটা। কই রূপসাদা করলা খাবে তা না, খাচ্ছে সেই গরু। আমি তো ভুলে গেছিলাম, গরু তো গরুই হবে। প্রমুখ চোখ গরম করে তাকালো, ধমকে উঠে বলল, চুপচাপ নিজে খাও, আমাকে নিরামিষ বলো কোন সাহসে? জলজান্ত গরু খাচ্ছি, তবু নিরামিষ বলছো? আসল নিরামিষ তো তুমি, তোমার দেহের পয়েন্টে পয়েন্টে নিরামিষ। কে বলল আপনাকে আমি মোটেও নিরামিষ নই? খুব জানা আছে, জীবনে একটা চুমে খেতে পারলে না, আবার আসছে নিজেকে আমিষ প্রমাণ করতে। আমাকে দেখো আমিষ কাকে বলে? গরু খাচ্ছি, চুমো খাচ্ছি। আমাকে বলো আমিষ কাকে বলে? গরুও খাই, চুমোও খাই। সিরাত আর কথা বাড়ালো না। ব্যাটা খাটাস, শুধু মাছ টেস্ট করতে বলেছে বলেই এত কথা শোনাতে হবে। রাগে গাপিত্তি জ্বলে গেল তার। সে মেজাজ খারাপের জন্য গরু স্কিপ করতে চাইল, কিন্তু ওই ব্যাটার এত মাখো মাখো খাওয়া দেখে লোভ সামলাতে পারল না। কিভাবে একা একা খাচ্ছে। পরপর প্রমুখ যখন লোকমা নিজের মুখে দেয়, সেই কোমল ঠোঁট ফাঁকা হয়, নড়ে ওঠে।
ভাত আর ঝোল যখন ঠোঁটে লেগে যায়, ছেলেটা জিহবা দ্বারা ঠোঁট স্পর্শ করে। সেই দৃশ্য সিরাত বেহায়া নজরে দেখে মনে মনে শয়তানি হাসি হাসে। তারও ইচ্ছা হলো লোকটার হাতে এক লোকমা খেতে, কিন্তু বেটা খাটাস, একবার বলল না যে আসো বউ খাইয়ে দেই। এসব তো বলবে না, সারাক্ষণ শুধু মুখ চালাতে পারবে, কাজের কাজ একটাও পারে না। কচু কথার তালে তালে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলেই না সে আমিষ, নয়তো বুঝবো কিভাবে? জোর করে হলেও আমিষগিরি দেখাতে হয়, এতেই বোঝা যায় কে নিরামিষ। অসভ্য লোক, গরু খাবে না করেও শেষে নিজের মনের কাছে হেরে সবগুলো ঢেলে নিল। আস্তে আস্তে খেয়ে শেষ করে। প্রমুখ তখন ফালুদা খাচ্ছিল। সিরাত হাত ধুয়ে বসলো চেয়ারে। প্রমুখ তার দিকে ফালুদা বাড়িয়ে দিল। এক চামচ খেয়ে থেমে গেল। এত বড় কথা, তার পেটে জায়গা নেই। ভাত অল্প হলেও আইটেম ছিল অনেক। সেগুলো একটু একটু নিয়ে টেস্ট করতেই পেট ফুলে গেছে। বিল মিটিয়ে তারা উঠল গাড়িতে। হিমছড়ি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলো। প্রমুখ আর সিরাত দুজন পাশাপাশি বসা। প্রমুখ তার দিকে তাকিয়ে পড়ল। পায়ের ব্যথা কমেছে? হাঁটতে পারবে? হিমঝড়ি পড়ছে, অনেক উঁচু পাহাড়ে কিন্তু উঠতে হবে, পারবে? সিরাত আলগোছে নিজের মাথা ছেলেটার কাঁধে দিয়ে বলল। কষ্ট হলেও পারতে হবে, পায়ের ব্যথা সারেনি, রয়েছে কিঞ্চিত। প্রমুখ চিন্তিত হয়ে ভাবল কিছু, এরপর চিবিয়ে চিবিয়ে বলল। কাল তো খুব দেহের এনার্জির কারণে বাচ্চাদের মতো লাফাচ্ছিলে। এত বড় দামড়ি হয়ে কীভাবে লাফাও? আশ্চর্য। রাতে সে আমাকেই লাগে পা মালিশ করে দিতে। কাল ভেবেছিলাম কি আর তোমার কারণে কি হলো? অসহ্য মেয়ে একটা। প্রমুখের কথায় মুখ ফুলালো মেয়েটা। মুখ ঝামটা মেরে অন্য পাশ ঘুরে রইল। কিছুক্ষণ পর বাইরের রাস্তায় আঙ্গুল দিয়ে প্রমুখ এটা ওটা চিনিয়ে দিচ্ছে তাকে। সিরাতও আগ্রহ ভরে মুখ নিয়ে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে। হিমছড়ি পৌঁছে টিকিট কেটে আনলো প্রমুখ। এরপর সিঁড়ির কাছে আসতে সিরাত সেদিকে তাকিয়ে হা হুতাশ করে বলল। ও আল্লাহ গো, অসম্ভব! আমি ওই পাহাড়ে উঠতে উঠতেই অক্কা পাবো। এই ব্যথাযুক্ত টনটন পা নিয়ে জীবনেও যেতে পারবো না। আপনি বরং একাই যান। প্রমুখ ওর কবজি ভালো করে ধরে বলল। একা যাবো বলে দুটো টিকিট কিনেছি, তাহলে সাথে আসলে কেন? গাড়িতেও তো জিজ্ঞাসা করছিলাম, তখন থেকে বড় বড় মুখ করে বললে। আসলে মেয়েদের জয়েন্টে জয়েন্টে পেস। ভেবেছিলাম অল্প উঁচু, কিন্তু এখন অল্পই এটা, চুপচাপ হাঁটো। কথা বলতে বলতে গেলে চোখে পলকে উঠে যাবে। না প্লিজ, আমি কখনো উঠতে। বাকি কথা শেষ হলো না মেয়েটার। এত লোকের মাঝেই প্রমুখ চট করে কোলে তুলে নিল তাকে। এরপর সিঁড়ির দিকে পা বাড়ালো। সিরাত হতভম্ব, হকচকিয়ে ওঠে, চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার দুটি হাত আপনা আপনি প্রমুখের গলা শক্ত করে আঁকড়ে ধরেছে। সে হা করে ছেলেটার মুখের দিকে তাকাতেই প্রমুখ বলল। এই মেয়ে, মাছি ঢুকবে, মুখ বন্ধ, চোখ নিচে। খেয়ে ফেলবে নাকি? ছেলে বলে ভয়টা নেই নাকি? আশেপাশের মানুষ দেখছে, নামান বলছি, আমি যেতে পারবো। দেখুক, আমি ভয় পাই নাকি? লজ্জা করছে আমার। সব লজ্জা কেটে যাবে আজ রাতে। মেয়েটির কানের কাছে ফিসফিস করে বলতেই সিরাত তার বুকে মুখ লুকিয়ে নিঃশব্দে হাসল। সেখান থেকে অস্পষ্ট কণ্ঠে বলল। আর সহ্য হচ্ছে না বুঝি? প্রমুখ আগের ন্যায় ফিসফিস করলো। হুম, ধৈর্য আমার ডিকশনারিতে নেই। একটু দেরি হলে নষ্ট পুরুষে পরিণত হব। তখন কিন্তু চরিত্রহীন, লাগামহীন, অসভ্য, নির্লজ্জ বলতে পারবে না। সিরাত ঠোঁট কামড়াতে থাকলো, লজ্জায় বিড়বিড় করে বলল। শুধু বউয়ের কাছে চরিত্রহীন, লাগামহীন, অসভ্য, নির্লজ্জ হলে সমস্যা নেই। প্রমুখ শব্দ করে হেসে ফেলল, উচ্চস্বরে বলল। ওকে ম্যাম, বিয়ের পর থেকে এই লাগামহীন মানুষটি শুধু আপনারই। পাহাড়ে উঠে নামিয়ে দিল প্রমুখ। আমরা এখন হিমছড়িতে, এই লেখায় দাঁড়ালো সিরাত। প্রমুখ তার ছবি তুলে দেয়। দুজনে মিলে কয়েকটা ছবি তুলে তাকালো সামনে। একদম উঁচুতে উঠে নিচেই শুধুই সমুদ্র। একটু সেন্ট মার্টিন ফিল পাওয়া যায়। নির্মল বাতাসে পাশাপাশি দাঁড়িয়ে অনুভব করলো প্রকৃতির অসাধারণ সৃষ্টি। মনে প্রশান্তি ছেয়ে গেল তাদের। বৃষ্টির পর মৃদুমন্দ বাতাসে শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। দুজনার আনচান মন হচ্ছে বড় অশান্ত। প্রিয় মানুষকে একটু জড়িয়ে ধরার প্রয়াস, কিন্তু কেউ প্রকাশ করলো না। এত লোকসমাগমের ভিড়ে তাদের ইচ্ছে ভেতরেই রইল। শুধু হাতে হাত রেখে সামনে তাকালো। ঝিরিঝিরি শব্দে হাওয়ায় চুলগুলো উড়ে যাচ্ছে সিরাতের। সেই চুল বারবার ঠিক করে দিচ্ছে ছেলেটি। এই পাগলাটে কর্মকাণ্ডে খিলখিল করে হাসছে মেয়েটি। কিছু সময় পর তারা নেমে পড়ল। সেই আগের ন্যায় প্রমুখ তাকে কোলে নিয়েই নেমেছে। অতঃপর দেখতে গেল ঝর্ণা, যেটা হিমছড়ি ঝর্ণা নামে পরিচিত। ছোট্ট একটা ঝর্ণা নেমে যাচ্ছে অসীম ধারায়। সিরাত ঝর্ণা থেকে হাতে পানি নিয়ে অল্প করে ছিটিয়ে দিল প্রমুখকে। প্রমুখ রেগে তাকায়, হাতের সাহায্যে শার্ট ঝেড়ে বলল। পিছলে যখন ওই কচি কাঁচা কোমরখানা ভাঙবে তখন বেশ হবে।
সব হাসি মুহূর্তে চুপসে যাবে। বেয়াদব মেয়ে, আমার কাছে আসো বলছি। শেষে তো কচি গাছে কমর ভাঙলে আমারই জ্বালা। সিরাত ফিক করে হেসে উঠে ঠোঁট টিপে বলল। সমস্যা কি? পায়ের ট্রিটমেন্ট যেভাবে করেছেন সেভাবেই করবেন। প্রমুখ কপালে ভাঁজ ফেলে মুহূর্তে বাঁকা হেসে বলল। পায়ের মতো কোমরে সফটভাবে মালিশ করে দেব। ও বেবি, নো প্রবলেম, এটা আমি খুব পারবো। অসভ্য পুরুষ, মুখে লাগাম টানো। বউয়ের কচি গাছে কোমরখানা একটু বেশি হট অ্যান্ড অ্যাট্রাকটিভ। লজ্জায় গাল দুটো লাল হলো। পরক্ষণের আগে গজগজ করলো সিরাত। নাকের পাটা খানিক কাঁপছে। কেন সবসময় তাকেই পচায়? এ কেমন জামাই পড়লো তার কপালে? সবার জামাই তাদের ভালোবাসে, আদর করে, আর তার জামাই সব সময় খ্যাপায়, পচায়, রাগায়, অসহ্য। দুহাতে পানি নিয়ে দৌড়ে এলো প্রমুখের দিকে। প্রমুখ বুঝতে পেরে ধমকা ধমকি করে পানি তার দিকে ফেলতে মানা করে। সিরাত তার কথা শুনলে তো গাল ভরে হেসে আরো জোরে দৌড় দেয়। প্রমুখ এবার চোয়াল শক্ত করে ধমকে ওঠে। স্টুপিড, মেরে ফেলবো। পানি ফেলাও বলছি। এর আগেও ভিজে দিয়েছো, কিছু বলিনি। এবার পানি ছুড়লে হাত ভেঙে ফেলবো। বউটু মানবো না কিন্তু একদম। সাহস থাকলে হাত ভেঙে দেখান। সিরাত, কাছে আসো না বলছি, দূরে যাও। সিরাতের হাত থেকে পানি পড়তে পড়তে অবশিষ্ট যতটুকু বাকি ছিল ফট করে ছুঁড়ে মারল প্রমুখের গায়ে। নীল রঙের শার্টটি মুহূর্তেই ভিজে গেল। হতভম্ব প্রমুখ বইয়ের সাহসী কাণ্ডে রীতিমতো অবাক চোখে তাকিয়ে রইল। তার চোখে অবিশ্বাস। কি করলো এই মেয়ে? এটা কি সেই সেই মেয়ে তার উপর রেগে তারই রুমে টানিয়ে রাখা দেয়ালের সেই ফ্রেমটা ভেঙে ফেলেছিল? সব রাগ জেদ গ্লাস আর ফ্রেমে ঝরেছিল। আজ যেন খুবই অচেনা রূপ সিরাতের। ভেতরে রাগে ফুঁসলেও প্রমুখ কোমল চোখে বিস্ময় নিয়ে চেয়ে রইল। সিরাত হাসছে। তার খিলখিল ধ্বনি প্রমুখের কান ঝালাপালা করে দিচ্ছে। প্রণয় সুরে সুরে কান দুটো পচে যাচ্ছে। রাত 9টা। সন্ধ্যার পাখিরা নিজের ঘরে ফিরে গিয়েছে অনেক আগেই। সিরাত হোটেলের নিচে বালুতে বসে আছে একা একা। তার হালকা ক্লান্ত ক্লান্ত অনুভব হচ্ছে। প্রমুখ গেছে দুজনের জন্য নাস্তা আনতে। হিমছড়ি থেকে ফিরেই তারা লাঞ্চ করে। এরপর আশেপাশে ঘুরতে ঘুরতে বিকেল হয়ে যায়। হোটেলে ফিরেছে ক্ষণিক সময় আগে। প্রমুখ আসলো কিছুক্ষণ পর। আচমকা সিরাতের হাত টেনে ধরে বলল। রেস্টুরেন্টে যেতে হবে। হঠাৎ টানে ভয়ে মুখ কালো হয়ে যায় সিরাতের। ভয়ার্ত চেহারায় মৃদু কণ্ঠে উত্তর দিল। কেন? এখানে কিছুক্ষণ থেকেই রুমে ফিরবো। না, রাত 10টায় হোটেলে যাব, ততক্ষণ আসো, আরও কিছুক্ষণ ঘুরি। কিন্তু চুপ, আর একটা শব্দ নয়। সিরাত দমে যায়। প্রমুখ তার হাত শক্ত করে ধরে হাঁটতে লাগলো। কাছের এক রেস্টুরেন্টে গিয়ে ডিনার করলো। আজ রাতের আকাশে চাঁদের দেখা মিলেছে। চারিপাশে জ্যোৎস্নার আলোয় ঝলমল করছে। মস্ত বড় চাঁদের কিরণে স্নিগ্ধ রূপ ধারণ করেছে সমুদ্রের জল। পূর্ণিমায় সিরাতের মুখটা এক নজর দেখে প্রমুখ বলল। আজকে চারটা একটু বেশি স্পেশাল। সিরাত মাথা ঝাঁকিয়ে হাসলো। তারা বাইরে বেরিয়ে চাঁদ বিলাস করার প্রস্তুতি নেয়। প্রায় 1 ঘন্টা সময় পেরোতে প্রমুখের ফোন বেজে ওঠে। তৎক্ষণাৎ ফোন কানে তুলে উঠে দাঁড়ায়। সিরাতকে তাড়া দিয়ে বলল। দৌড়ো সিরাত, জলদি হোটেলে চলো। আকস্মিক ঘটনায় সিরাত হকচকিয়ে ওঠে। তার হতবাক রূপ উপেক্ষা করে প্রমুখ মেয়েটার হাত ধরে রীতিমতো দৌড়ানো শুরু করে দিয়েছে। সম্বিত ফিরে পেল মেয়েটি। ছেলেটি আস্তে আস্তে দৌড়াচ্ছে যাতে সিরাতের একটুও কষ্ট না হয়। এদিকে সিরাতের হুঁশ আসতে খুব কষ্টে তার সাথে তাল মিলাতে মিলাতে বলল। কি হয়েছে? সব ঠিকঠাক আছে তো? প্রমুখ কথা বলল না। এক দৌড়ে হোটেলে এসে থামলো। সারা রাস্তা প্রশ্ন করতে করতে কানের পোকা খেয়েছে সিরাত। রুমে প্রবেশ করে প্রমুখ লাগেজে তন্ন তন্ন করে খুঁজলো কিছু একটা। সিরাত ইচ্ছে মতো চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে। মনে তার ভয় জেঁকে ধরলো কোনো দুর্ঘটনা হলো না তো আবার। প্রমুখ জিনিসটা পেয়ে তার হাতে ধরিয়ে বলল। জাস্ট 10 মিনিট সময়, দ্রুত শাওয়ার নিয়ে এটা পরে আসো, কোনো প্রশ্ন করবে না, যাও। কিসের প্যাকেট এটা? কি হচ্ছে এসব বলুন তো, টেনশন হচ্ছে আমার। আগে শাওয়ার নাও। সিরাত মুখটা কাদো কাদো করে ওয়াশরুমে গেল। প্রমুখ বাঁকা হেসে চটপট রেডি হয়ে নেয়। 1 ঘন্টা আগে ভাগ্যিস বুদ্ধি করে শাওয়ার নিয়েছিল। জীবনের প্রথম নিজের গায়ে শুভ্র রঙের পাঞ্জাবি জড়ালো। মার্কেট থেকে ম্যাচিং করে কাপল সেটের পাঞ্জাবি এটা। সেই দিন সবকিছু দিলেও সিরাতকে শাড়ি দেয়নি, তার কাছে রেখে দিয়েছিল। আয়নায় উকি দিয়ে ঠোঁট উল্টে বিড়বিড় করলো। বাহ। দুহাতে চুল ঠিকঠাক করে গায়ে মাখলো কড়া পারফিউম। দেহ টান টান করলো। আজ সে নিজেই নিজেকে চিনতে পারছে না। সিরাত তাকে দেখে যদি নির্লজ্জের মতো না তাকায় তাহলে এই রূপ সৌন্দর্য সব অহেতুক মনে হবে তার কাছে। বারান্দার দরজাটা খুলতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। হোটেলের স্টাফদের স্পেশালভাবে বউয়ের জন্য ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছে। এই জন্য 1 ঘন্টা সময় বাইরে ছিল সিরাতকে নিয়ে। পাশাপাশি 2টি চেয়ার রাখা। মাঝের টেবিলে পানিতে গোলাপের পাপড়ি ভেসে বেড়াচ্ছে, তার মধ্যে বড় একটা মোমবাতি। বারান্দার চারিপাশে বিভিন্ন রঙের লাইটিং দিয়ে সাজানো। বাইরে শীতল হাওয়া বয়ে যাচ্ছে শরীরে। প্রমুখ হাত ঘড়িতে সময় দেখলো, উকি দিল রুমে। এখনো বের হয়নি সিরাত।
তৎক্ষণাৎ ওয়াশরুমের দরজা খুলে যায়, ভেতর থেকে বের হলো কাচুমাচু ভঙ্গিতে হেঁটে আসা এক ভয়ঙ্কর নারী, যার গায়ে ফিনফিনে জর্জেটের সাদা শাড়ি, মাথা নিচু করে বারবার ঢোক গিলছে। প্রমুখের ওষ্ঠ প্রসারিত হয় বউকে এই রূপে দেখে, গলা ঝেড়ে ডাক দিল, ঠোঁটে লিপস্টিক দিয়ে চলে আসো, সাজতে হবে না, তুমি এমনিতেই রূপবতী। সিরাত চট করে তাকায়, বারান্দার ঝলমলে রূপ দেখে কপাল কুঁচকে গেল। তার মধ্যে এক অন্য রূপে স্বামী নামক মানুষটি বসা, যার দেহের সাথে লেগে আছে সাদা পান্তা। তৎক্ষণাৎ মুগ্ধ হলো সে, কিন্তু নিজের দিকে তাকাতে মুখটা চুপসে গেল। গায়ের এই পাতলা শাড়িতে তার দেহের প্রতিটা ভাঁজ দেখা যাচ্ছে। লোকটা প্রথম শাড়ি গিফট করলো, তা আবার অশ্লীলে ভরপুর। প্রমুখের ডাকে ভাবনা ছুটে যায়। চুপচাপ বারান্দায় গিয়ে ছেলেটার পাশে চেয়ারে বসলো। চারিপাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মৃদু স্বরে বলল, প্রমুখ মোহনীয় দৃষ্টিতে বউকে দেখছে। এতে তার পৌরুষ সত্তা ক্ষণে ক্ষণে উস্কে দিচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করা এই মুহূর্তে তার কাছে এক ছোটখাটো যুদ্ধের মতো। আর কিছু সময় এভাবে দাঁড়াতে থাকলে ঝাঁপিয়ে পড়বে সিরাতের উপর। এতদিনের কন্ট্রোল মন আজ যেন বাদ মানছে না। বউকে আদরে আদরে ভরিয়ে দিতে ইচ্ছা করছে। সে বউয়ের অপরূপ সৌন্দর্য নেশাতুর দৃষ্টিতে দেখছে। সিরাত শক্ত করে বসে আছে। সে অনুভব করছে দুটি ভয়ঙ্কর চোখ তার দিকে তাকিয়ে আছে, তাকে দূর থেকে আগুনে ভস্ম করে দিচ্ছে। সে এলোমেলো দৃষ্টি ফেলল, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। হঠাৎই প্রমুখ রুমে গেল, ফিরে আসলো হাতে লিপস্টিক নিয়ে। চটপট সিরাতের নিকট ঝুঁকে মনোযোগে ঠোঁটে পরিয়ে দেয়। এরপর নিজের চেয়ারে বসলো। টেবিল থেকে ড্রিঙ্ক নিয়ে বলল, কেমন লাগলো সারপ্রাইজ? সিরাত মাথা নিচু করেছিল, চট করে উত্তর দেয়, ভালো। প্রমুখ হাসলো, হাত থেকে ড্রিঙ্কস টেবিলে রেখে এগিয়ে গেল। সিরাতের হাত ধরে দাঁড় করায়। আজ পরিচিত চোখে মেয়েটি ভয়ঙ্কর কিছু দেখছে, যেখানে কামুকতা ভরপুর। মেয়েটি কোমর জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করলো প্রমুখ। সকালে কি বলেছিলে মনে আছে? সিরাত আবেশে চোখ বুজে নেয়। তার হৃদস্পন্দন বাড়ছে। প্রমুখের বেহায়া হাত ততক্ষণে মেয়েটার পেটে স্পর্শ করলো। আস্তে আস্তে গভীর স্পর্শে পরিণত হতে গুঙিয়ে অস্পষ্ট শব্দ করে সিরাত। খামচে ধরল পাঞ্জাবির কলার। প্রমুখের ঘন শ্বাস তার ঘাড়ে এসে পৌঁছায়। ছেলেটার ঠোঁট দুটি পরপর স্পর্শ করে যাচ্ছে মেয়েটির গলা, ঘাড়ে, কানের লতিতে। গভীর স্পর্শে নাজুক মেয়েটি ঘামতে শুরু করলো। শুধু চোখ বন্ধ করে অনুভব করতে থাকে স্বামীর আদুরে স্পর্শ। প্রমুখ শাড়ি ভেদ করে হাত দ্বারা দেহের ভাঁজে ভাঁজে বিচরণ করা শুরু করে। বক্ষ থেকে পেটে অনবরত ছুঁয়ে যাচ্ছে খসখসে পুরুষালী হাত। সারা মুখে পরপর গভীর চুম্বন করে একসময় ছেলেটির ঠোঁট এসে থামে মেয়েটির অধরের নিকট। খড়খড়ে ঠোঁট মেয়েটির কাপা অধরে ডুবিয়ে দিল সেকেন্ডেই। অস্থির চিত্তে পান করতে থাকলো একজন আরেকজনের মধুসূধা। কিছুক্ষণ পর নিজেই সিরাতকে ছেড়ে দেয়। সিরাত বড় বড় শ্বাস নিচ্ছে। সেকেন্ডের মধ্যে ঝট করে কোলে এসব তুলেই কখন নিয়ে করলেন? গেল বিছানার কাছে। আলতো করে শুয়ে একটানে গায়ের পাঞ্জাবি খুলল। অতঃপর এক লাফে মেয়েটির উপর শুয়ে লাইট নিভিয়ে দেয়। সিরাত উত্তেজিত হয়ে দুহাতের নখ বসিয়ে দিল তার পিঠে। ছেলেটির মতোই তারও চোখে মুখে আজ কামুকতায় ভরপুর। প্রমুখের মনের যন্ত্রণার কাছে এই নখের ব্যথা কিছুই নয়। সে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে ঠোঁট কামড়ে ধরে। মেয়েটি ছটফট করছে। আদুরে চুয়ায় ভরিয়ে দিতে দিতে ডান হাত দিয়ে শাড়ির আঁচল সরিয়ে দেয়। অতঃপর গলায় মুখ গুজে জোরে কামড় দিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, চোখ বন্ধ করো সিরাত, আজই রাত, এই মধু মুহূর্তের সময়, আর শুধু আমাকে অনুভব করো। যত কিছু হয়ে যাক, বাধা দিও না প্লিজ। ধীরে ধীরে ছেলেটির রূপ ভয়ঙ্কর হয়ে ওঠে। নরম কোমল মেয়েটি সামলাতে হিমশিম খায়। আজ যেন কোনো বাধায় এই ছেলেটি মানতে রাজি নয়। নিজের নির্লজ্জ লাগামহীন হিংস্র আদরে সিরাত চোখ বন্ধ করে রইল। কিছুক্ষণ আগের গায়ের শাড়িটা তার ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। সে সামলাতে ব্যস্ত এই ভয়ঙ্কর পুরুষকে। উত্তেজনায় দেহের সর্বাঙ্গে বয়ে যাচ্ছে সুখের ছোঁয়া। এত ত্যাগ অপেক্ষার পর চৈত্রের খরার ন্যায় হৃদয়ে এক পশলার পানির দেখা মিলল তাদের। এই জ্যোৎস্নারাতে একজন আরেকজনের দেহের প্রতিটা লোমকূপ ছুঁয়ে দিচ্ছে। শত বাধার পর তাদের বিবাহিত জীবন পূর্ণতা পেল। ভালোবাসায় দুজন হলো এক। দীর্ঘ সময় ধরে এই সুখ সহ্য করে মেয়েটা অনুভব করলো সেই প্রথম ঘনিষ্ঠ হওয়ার সময় যতটা ব্যথা, কষ্ট, ঘৃণা পেয়েছিল, আজ ঠিক ততটাই ভালোবাসা, যত্ন, আদুরে ছোঁয়া পাচ্ছে। তার যেন কষ্ট না হয় সেই অনুযায়ী ধীরে ধীরে ভালোবাসার অনলে পুড়াচ্ছে ছেলেটা। আলতো করে ছুঁয়ে যাচ্ছে তার প্রতিটা অঙ্গ। তাতে নেই কোনো যন্ত্রণা, শুধু আছে সুখ। মনে খুশির জোয়ার বয়ে গেল। চুল খামচে ধরে আরও নিজের সাথে মিশিয়ে নিল প্রমুখকে। অতিমাত্রায় মেয়েটির সাথে মিশে মধ্যরাতে ছেলেটি তাকালো সেই লজ্জা রাঙা মুখে। বারান্দা থেকে একটু চাঁদের আলোয় মেয়েটির নগ্ন দেহখানা আরও গভীরে টানল তাকে। অতঃপর নজরে পড়ল চোখে পানি চিকচিক করলেও ঠোঁটে সিরাতের বিস্তার হাসি। পরপর ছোট ছোট চুমু খেলো মেয়েটির সারা মুখে। এক পর্যায়ে শেষ রাতে আর সহ্য করতে না পেরে নাজুক মেয়েটি নিজের উপর থেকে দানবীয় ভারী শরীর সরাতে চাইল। বুকে থাপ্পড় মেরে বলল, আর কতক্ষণ হয়েছে, এবার ঘুমোতে দিন, অসভ্য পুরুষ।
প্রমুখ ভালোবাসায় ভরিয়ে দিতে দিতে সিরাতের কাটা রক্তলাল ওষ্ঠে জোরে কামড় বসিয়ে বিড়বিড় করে বলল, আজ থেকে রোজ নির্লজ্জ অসভ্য খারাপ রূপ দেখবে। প্রতিটি রাত শুধু তোমার আমার ভালোবাসার আগুনে পুড়িয়ে মারবো ক্ষণে ক্ষণে। সকাল পেরিয়ে দুপুর। বারান্দার দরজা খোলা থাকায় সূর্যের তীব্র তাপ আলো সব চোখে মুখে পড়ছে। বিছানার মধ্যে দুটি দেহ একই কম্বলে নিচে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে বেঘোরে। শেষ রাতের দিকে ঘুমানোর ফলে এত বেলা অবধি ঘুমাচ্ছে তারা। সূর্যের কটকটে আলোয় আস্তে আস্তে ঘুম ছুটে গেল দুজনার। গরমে কম্বল গায়ে দেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। প্রমুখ আলতো করে তাকালো। তার উপর শুয়ে আছে এলোমেলো চুলে এক ভয়ঙ্কর নারী। প্রমুখ হাসল কিঞ্চিত। রাতের প্রতিটা মুহূর্তের কথা চোখে ভেসে উঠল। সিরাতকে শক্ত করে জড়িয়ে ধরে তার চুলের ভাঁজে চুম্বন করল। হঠাৎ নড়াচড়ায় ঘুম ছুটে যায় সিরাতের। মৃদু ব্যথায় সারা দেহ টনটন করছে। তৎক্ষণাৎ চোখ মুখ কুঁচকে গেল তার। মুখে ব্যথাতুর ভঙ্গি করে আস্তে আস্তে মাথা উঠালো ছেলেটার বুক থেকে। রাতের ঘটনায় একটু লজ্জাও পেল। গাল দুটো হলো অস্বাভাবিক রক্তিম। এমনিতেই আদুরে দাগে দুজনার মুখের দিকে তাকানো যাচ্ছে না। মেয়েটার গায়ে যেন কাল রাতে বড়সড় ঘূর্ণিঝড় বয়ে গেছে। সে চোখ নত করে প্রমুখের জখম হওয়া গলায় আলতো হাত রাখল। তার সবকিছুই অবলোকন করে হঠাৎই প্রমুখ উচ্চস্বরে বলল, দিলে তো আমার সর্বনাশ করে। এখন বাইরে মুখ দেখাবো কীভাবে? অসভ্য মেয়ে, একটু কি নিজেকে সামলাতে জানো না? কি ক্ষতি করেছি আমি, যার জন্য কাল রাতে জোর করে আমার ইজ্জত লুটপাট করে লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। সিরাত হকচকিয়ে উঠে সে চোখ বড় বড় করে তাকালো প্রমুখের দিকে। চোখে মুখে তার অবিশ্বাসের ছায়া। এই লোক কি বলছে? সব কিসের ইজ্জত, কিসের লুটপাট? লাগাম ছাড়া কথায় সিরাতের লজ্জা গাঢ় হলো। দাঁত কটমট করে তাকালো ছেলেটার দিকে। অসভ্য সারা রাত তাকে জ্বালিয়ে এখন নাটক করছে। এই শক্ত খাম্বা দেহ এক সেকেন্ডেও তার উপর থেকে সরায়নি এই বদমাইশ লোক। নিজেই তো সহ্য করতে পারল না। খ্যাপা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। এখন সব দোষ তার। সে ইজ্জত লুটপাট করেছে। জীবনে প্রথমবার শুনল মেয়েরা ছেলেদের ইজ্জতের রফা দফা করে দেয়। হতাশায় এক তপ্ত শ্বাস ফেলল। ইচ্ছে করলো মাথা ফাটিয়ে সবকিছু মনে করাতে। অসভ্য। কাল সারা রাত তার উপর কি গেছে শুধু সেই জানে। ব্যথায় নড়ার জন্যে নিজেই এসব করে এখন নাটক করছে। সিরাত ডান হাত উঠিয়ে আঙ্গুল তুলে কিছু বলতে চাইল, কিন্তু তার আগে প্রমুখ পাশ থেকে টি শার্ট হাতে নিয়ে উঠে পড়ল। 3/4 প্যান্টটা শেষ রাতেই কোনোভাবে পড়েছিল, তাই বিছানা থেকে দাঁড়িয়ে বোকাশোকা হয়ে বলল, দেখো সেটা রাতে ঘুমোতে দেওনি, তখন ভদ্রতার খাতিরে কিছু বলিনি। যা করার তো করেই ফেলেছো। এই কাজের জন্য তোমাকে আবার মূল্য দিতে হবে কিন্তু। গলা আর পিঠে কথাতে বাতিয়ে দিলাম। আমার সুন্দর পাতলা ঠোঁট জোড়া কামড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, এখনো জ্বলছে। সিরাত পাতলা কম্বল গায়ে জড়িয়ে বসলো বিছানায়। রাগে তার নাক কাঁপছে। সে চিৎকার করে বলল, এসব কি বলছেন? চুপ করুন। আমার এতদিনের ফুলের মতো চরিত্র তুমি এক রাতে নষ্ট করে ফেলেছি। রাত কিভাবে আমার সর্বনাশ করলে, ভাবতে লজ্জায় মরে যাচ্ছে আমি। বাইরে মুখ কেমনে দেখাবো, কিভাবে দেখাবো আমি? নাটকবাজ লোক, নিজেই সব করলো, এখন আমাকে দোষ দিচ্ছে। প্রমুখ ভ্রু নাচিয়ে টিপ্পনি কেটে বলল, তুমি বুঝি কিছু করনি? আমার গালা আর ঠোঁট যা হাল করেছো, এগুলো তো বলতে হয় না, সচক্ষে দেখাই যাচ্ছে। কি কি সর্বনাশ করেছো তুমি আমার। কথা শেষেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পিঠ, গলা, ঠোঁট উল্টে পাল্টে দেখতে লাগলো। সিরাত খেপে যায়। উত্তেজিত গলায় বলল, কত ভদ্র লোক আপনি, তা আমার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে নির্লজ্জ লোক। ধৈর্য বলতে কিছুই নেই। ইস চুপ করো তো, লজ্জায় আবারও তোমার মাঝে লুকাতে ইচ্ছে করছে। কি করি বলো তো, এই মুখ কোথায় দেখাই? কি লজ্জা, কি লজ্জা। রাতের কথা ভাবলেই গলা দুটো আমার লাল টসটস হয়ে যাচ্ছে। এত অসভ্য কেন তুমি? একটু সফটলি আদর করা যেত না? সিরাতের এবার ইচ্ছে করলো হাত পা ছেড়ে ছুড়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে। লজ্জায় রাগে দুঃখে আর বসে থাকতে পারল না। কান্না পেয়ে গেল তার। লোকটা আসলেই নির্লজ্জ, একটু লাগাম নেই। কোথায় সকাল সকাল আদর করে কথা বলবে, ঘুম ভাঙাবে, তা না, উল্টো রাগ উঠাচ্ছে। আসলেই তার স্বামী নামে নাটকবাজ লোক ভয়ঙ্কর শয়তান। সবসময় সুযোগে থাকে কখন পচানো যাবে। সিরাত মুখ ফুলিয়ে চোখ গরম করে চিল্লিয়ে বলল, চুপ। একটু শব্দ করলে মেরে ফেলবো। থামলো সে। এরপর আগের মতোই রাগান্বিত গলায় বলল, বেশি কথা বললে সত্যি সত্যি এবার ইজ্জত লুটপাট করবো, নির্লজ্জ লোক। আমি তো এটাই চাই, তুমি সেকেন্ডে সেকেন্ডে আমার দেহ নিয়ে ছিনিমিনি খেলো। তৎক্ষণাৎ সিরাতের মুখ চুপসে গেল। অসহায় চোখে ফ্যালফ্যাল করে তাকালো তার দিকে। আর আগে কি বলতে গিয়ে কি বলে ফেলেছে। এখন নিজের কথাতে নিজেই ভয়ঙ্করভাবে ফেঁসে গেল। মুখের কথা অটোমেটিক্যালি উধাও হয়ে গেছে তার। সে তো বলেছিল লোকটা যাতে চুপ থাকে, কিন্তু এখন উল্টো হয়ে গেল। হতাশ হলো সিরাত।
অবশ্য এই পুরুষ কখনো শুধরাবে না, তার থেকে তো এটাই আশা করা যায়। সারাক্ষণ কিভাবে চিপকে থাকা যায় সেই সুযোগ খুঁজে বড়সড় একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নত করে বসে রইল মেয়েটি। সিরাতের অসহায় চেহারা, হতাশ কণ্ঠ আর রাগ দেখে মনে মনে দমফাটা হাসি হাসল সে। এটাই তো চেয়েছিল সে, খেপিয়ে রাগিয়ে দিতে চেয়েছিল, নয়তো মেয়েটা লজ্জায় সারাদিন কথাই বলতো না, জড়তা কাজ করত। রাতে হুঁশ জ্ঞান হারালেও এখন মেয়েটার মস্তিষ্ক সচল, তাই দুষ্টুমি করে মেয়েটিকে হালকা করলো। ভিনদেশের এক পার্কের বেঞ্চে বসে আছে প্রাপ্তবয়স্ক এক যুবক, চোখে মুখে বিষাদের ছায়া। দেখে মনে হবে কতদিন মন খুলে হাসেনি, মুখটায় চেয়ে আছে মলিনতা, চোখ দুটো অস্বাভাবিক লালে, বোঝা যাচ্ছে আজকাল ঘুমও হয় না ঠিকঠাক। হাতে সেই ক্ষতস্থান শুকিয়েছে বেশ, ব্যথাও নেই তেমন। দীর্ঘ 1 মাস বেড রেস্টে থেকে হাতের ইনজুরি ভালো হয়েছে, কিন্তু গুলির দাগ যায়নি। সেই ক্ষতটা যতবার চোখে পড়ে সেই কাল রাতের কথা মনে পড়ে, ভেতরে ঝড় বয়ে যায় প্রতিশোধের। ঝলঝল করে ওঠে চোখ মুখ। বুলেটের আঘাতে প্রথম 8 দিন অবশ হয়েছিল সেই হাত, ব্যথায় ছটফট করলেও প্রকাশ করেনি। হাত যেন ওই শত্রু বুলেটের আঘাতে প্রথম 8 দিন অবশ হয়েছিল সেই হাত, ব্যথায় ছটফট করলেও প্রকাশ করেনি। হাত যেন ওই শত্রু ঝাঁঝরা করে দিয়েছিল। স্নিগ্ধ বিকেলে পার্কের আনাচে কানাচে শত শত কপত কপতির ভিড়, শত নারী চোখের সামনে দিয়ে ঘুরলেও সে শুধু তার ভালোবাসার নারীকে খুঁজে বেড়ায়। তার বেহায়া চোখ একটু দেখার আশায় দিন কাটে। তো কবে ফিরতে পারবে তার নিজ দেশে, কবে দেখবে দু চোখ ভরে, সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় সারাক্ষণ। দেশের কথা তার বাবাকে বললেই রেগে যায়। ওনার এক কথা, চাচার বাসায় থাকছে, ঘুরছে, যা ইচ্ছে করছে, তাহলে দেশে আসতে কেন হবে? শত চেষ্টা করেও দেশে যাওয়া হচ্ছে না। এখানে তার চাচ্চু বাধা দিচ্ছে, ওই দেশে তার বাবা। দিন দিন সে উশৃঙ্খল হয়ে যাচ্ছে, এটা কেউ বুঝতে পারছে না। বুকের ভেতর হাজারো ব্যথায় তপ্ত শ্বাস ফেলল সে। আঙ্গুল দ্বারা শার্টের ভেতরে লুকিয়ে থাকা কুচকুচে কালো গুলির দাগে হাত বোলালো আলতো করে, চোয়াল শক্ত করে চোখ বন্ধ করে। আশেপাশে সব বেঞ্চে প্রেমিক প্রেমিকার কোলাহল, সবাই ভিন্ন ভিন্নভাবে প্রেম নিবেদন করায় মগ্ন। ভিনদেশে হাক লিপকিস সব ওপেনলি করলেও কারো কোনো মাথা ব্যথা নেই। পার্কের প্রতিটা বেঞ্চে সবাই একে অপরের প্রিয় মানুষের উদ্দেশ্যে কিছু লিখে রাখে, যেন তাদের বিচ্ছেদ হলেও লেখার বিচ্ছেদ না হয়। একা বসে থাকা যুবকটির পাশে এক ভিনদেশি মেয়ে বসলো চট করে। সেকেন্ডের মাঝে কোথা থেকে এসে ইংরেজিতে বলল, হ্যালো, প্রেমিকার জন্য অপেক্ষা করছো? সাফওয়ান সুন্দর নীল আকাশের দিকে তাকিয়ে ভাবনায় মগ্ন ছিল। হঠাৎ কর্ণদয়ে মেয়েলি কণ্ঠ প্রবেশ করতে ঘাট ঘুরিয়ে তাকায়। গভীর দৃষ্টি নিক্ষেপ করলো মেয়েটির পানে। ছিমছাম দেহে এক টুকরো ছোট্ট কাপড় পরা, দেখে বোঝা যাবে ড্রেস পরার থেকে না পরাই ভালো ছিল। ধবধবে ফর্সা, গায়ে কালো ড্রেস, মুখে মেকআপের জন্য আসল সৌন্দর্য হারিয়ে গেছে। ঠোঁট জোড়ায় লাল লিপস্টিক। সামনে এই মেয়েকে দেখে চোখ মুখ কুচকে গেল তার। যদিও মেয়েটি চোখ ধাঁধানো সুন্দরী, কিন্তু তার চোখ মেয়েটিকে দেখেও মনে একটুও টানল না। অনুভূতিরা প্রজাপতির মতো উড়ে বেড়ালো না, অথচ মনে পড়ল সেই নারীর কথা, যে সদা সর্বদাই নিজেকে যত্নে গুছিয়ে রাখতে পছন্দ করত, শালীনতায় ছেয়ে থাকতো যার দেহ। দীঘল কালো চুলগুলো চোখে পড়তে হৃদস্পন্দন বাড়ত তার। পরিপাটি মার্জিত মেয়েটির দিকে তাকাতেই মনে শান্তি লাগতো। কিভাবে নিশ্চুপে হাসতো মেয়েটি। সামনের এই সার্জারি করা ঠোঁটের মেয়ের থেকেও ওই চিকন কোমল নারীর ঠোঁটে যেন মাদকতা ছিল। এক অদৃশ্য শক্তির টানে চোখ বারবার সেখানে চলে যেত তার, অথচ সেই ঠোঁট এখন রোজ ওই জানোয়ার স্পর্শ করে। ভাবতেই সারা দেহ ভয়াবহ রাগে কাঁপতে লাগলো। পাশের মেয়েটি এই সময়ের মাঝে তাকে অনেক প্রশ্ন করে যাচ্ছে, সেই প্রশ্ন তার কর্ণ অবধি পৌঁছাচ্ছে না। সাফওয়ান রেগে ফোঁস করে থাকে। মেয়েটি এক পর্যায়ে তার বুকের স্লাইড করতে করতে বলল, হেই বেবি, কথা বলছো না কেন? হোয়াট হ্যাপেন্ড? মেয়েটির আকস্মিক কাণ্ডে সারা দেহে বিদ্যুৎ ছলকে উঠল সাফওয়ানের। সে যথাসম্ভব রাগ নিবারণ করে মেয়েটির হাত আলগোলে সরিয়ে দিল। চট করে উঠে রাস্তার বিপরীত পাশে হাঁটা শুরু করে। বাসার কাছাকাছি পার্ক হওয়ার পরক্ষণে গেটের সামনে চলে আসলো। তৎক্ষণাৎ মোবাইল ফোন বেজে উঠে হাত নামিয়ে প্যান্ট থেকে ফোন বের করে দেখলো ভদ্রলোকের হাস্যোজ্জ্বল ছবি। রিসিভ করে গমগমে স্বরে বলল, কি কারণে কল করেছো? আমার বাবাটা কেমন আছে? বেশি আদিক্ষেতা আমার পছন্দ নয়, যা বলার সরাসরি বলো। গলা ঝেড়ে নিল ওপাশের ব্যক্তি। আদুরে কণ্ঠে বলল, শুনলাম আজকাল নেশাপানি ধরেছে। এসব শিখাইনি আমি। তোমার মা শুনলে কি ভাববে বলো তো? সাফওয়ান দাঁতে দাঁত চাপলো, চিৎকার করে বলল, নেশার থেকেও ভয়ঙ্কর কাজ তুমি শিখিয়েছো বাবা। সেই তুলনায় ছোট্ট মদ কিছুই না। সকালে ব্রেকফাস্ট করে সিরাত প্রমুখ রওনা হলো লাল কাঁকড়া সি বিচের দিকে। সেখানের বালুচরে কাঁকড়াগুলো ভেতর থেকে বের করলো প্রমুখ। সিরাতের দিকে বাড়িয়ে বলল, হাতে নাও, এগুলো লাল কাঁকড়া। মানুষের শব্দ পেলেই বালুর ভেতরে লুকিয়ে পড়ে।
সিরাত খুশি মনে হাতে নিয়ে উৎফুল্ল সুরে বলল। মানুষ দেখলেই ওরা লুকিয়ে পড়ে কেন? জানা নেই আমার। সি বিচে তারা কিছুক্ষণ ঘোরাঘুরি করে গাড়িতে উঠল। কক্সবাজারের আনাচে কানাচে সারাদিন ঘুরে বেড়ায়। আজ এখানে আসার তাদের তৃতীয় দিন। সিরাতকে নিয়ে একটা বাইকে উঠে ঘুরল কিছুক্ষণ। দুপুরে লাঞ্চ করার সময় সিরাত বলল। আপনার ফোনে নেট আছে? প্রমুখ খাওয়া থামিয়ে বলল। না, প্রচুর নেটওয়ার্কের সমস্যা। চারিপাশে গাছপালায় ভর্তি। বিকেলের প্রকৃতির রূপে কক্সবাজার হয়ে উঠেছে আরো উজ্জ্বল। সিরাত সমুদ্রের পানিতে পা ভিজিয়ে আনমনে বলল। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে আসবে, সব পাখিরা দিন শেষে তাদের নিরে ফিরে যাবে। প্রমুখের হাতে সিগারেট, দুই ঠোঁটের মাঝখানে সিগারেটখানা চেপে ধরে মাথা ঝাঁকিয়ে উত্তর দিল। সবাই দিন শেষে তাদের নিরেই ফিরে যায়। পাখিরা সঙ্গীত টানে, আর মানুষরা কেউ পরিবারের টানে, আবার কেউ বা অর্ধাঙ্গিনের টানে। সিরাত পূর্ণ দৃষ্টি মেলে তাকালো তার দিকে। হঠাৎ কিছু মনে পড়তেই থমথমে গলায় বলল। আপনি কার টানে ফিরেন? প্রমুখ জোরে এক টান দিয়ে ডান হাতের তর্জনীয় মধ্যমা আঙ্গুলে সিগারেট চেপে ধরে বলল। আগে কোনো উদ্দেশ্য ছিল না, হৃদয়ে কারোর জন্য টানও ছিল না। ইচ্ছে হলে ফিরতাম, নয়তো অফিসে ঘুমিয়ে যেতাম। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এক অদৃশ্য মায়া সুন্দরী বইয়ের টানে না চাইতেও নিরে ফিরতে হয়। তাকে জড়িয়ে ধরে না ঘুমালে ঘুম হয় না। বুঝলে মেয়ে? সিরাত মিটিমিটি হাসল। তার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে অসহায় কণ্ঠে বলল। কেন নারীর সঙ্গ উপভোগ করতেন? যতবারই আমি এটা ভাবি মাথা খারাপ হয়ে যায়। কেন আপনাকে শত নারী স্পর্শ করবে? এই মানুষ, এই দেহ স্পর্শ করার অধিকার শুধুই আমার। কিন্তু দেহটা যে আমার আগেও অনেক নারী বিশ্রীভাবে ছুঁয়ে দিয়েছে, তাকে নিজের করে পেয়েছে। কল্পনা করলে কান্না পায় আমার। গলা ধরে যাওয়া কণ্ঠে কথাগুলো বলতে বলতে ফুপিয়ে উঠল সিরাত। অশ্রু টলটল করছিল দু চোখে। ছেলেটির মাঝে সবকিছু ঠিকঠাক মনে হলেও শুধু এই একটা জিনিস সে থমকে যায়। বিয়ের পর থেকে তীব্র যন্ত্রণা দিয়েছে স্বামীর এই নারী সঙ্গ। বিয়ের আগে কেন খারাপ কাজে লিপ্ত হতে হলো? একটুও কি নিয়ন্ত্রণ করা যেত না? এই প্রশ্নের উত্তরই খুঁজছে বারবার, কিন্তু ফলস্বরূপ কিছুই পায়নি। নারী সঙ্গ বাদ দিলে খুব বেশি কি অপরাধ হয়ে যেত? কেন তাকে অন্য নারী স্পর্শ করবে? শুধু এই বাজে কাজ ছাড়া দুনিয়ার বাকি সব নিকৃষ্ট কাজ করলেও সিরাত কষ্ট পেত না। খুশি মনে মেনে নিত, মনকে বুঝাতো। মানুষ খুন করলেও সে মাফ করত, মদ খেতে চাইলেও নিজে খাইয়ে দিত। সব বাজে কাজ সহ্য করা গেলেও একজন নারী তার স্বামীর পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না। সেখানে প্রমুখ প্রতিনিয়তই নারীদের ভোগ করেছে। এই যন্ত্রণা কিভাবে সহ্য করবে সে? সিরাত দুহাতে মুখ ঢেকে অঝরে কাঁদতে থাকে। আজ যেন চোখের পানি বাদ মানছে না। প্রিয় মানুষের পাশে সব অভিযোগ অভিমান উগড়ে দিচ্ছে। প্রমুখ দিশেহারা হয়ে যায়। হাতে সিগারেট ফেলে আগলে ধরল মেয়েটার মুখ। দুহাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে চোখের পানি মুছিয়ে আলতো করে কপালে গালে চুম্বন করে বলল। কেঁদো না সিরাত, কেঁদো না। তখন আমার নিজেরই কোনো জীবনের লক্ষ্য ছিল না। যেটা ইচ্ছা করতো সেটাই করতাম। যেটা খারাপ নাকি ভালো এসব বোঝার ক্ষমতা ছিল না। আমি ছিলাম একা, কেউ আদর করে বোঝায়নি। এটা খারাপ, এই কাজটা করা যাবে না, ভালো কাজ কী হয় তাই জানি না। সবসময় নিজের মতোই লাইফ লিড করেছি। একদমে কথাগুলো বলে একটু থামলো প্রমুখ। জোরে শ্বাস ফেলে সিরাতের কপালে কপাল ঠেকিয়ে বলতে শুরু করে। তুমি জানলে অবাক হবে, বিয়েটাও আজীবনের জন্য বাতিল ঘোষণা করি। প্রতিজ্ঞা করি কোনোদিন বিয়ে করব না, পরিবার নামক মায়ে জড়াবো না। বলতে পারো বিয়ে নামক বন্ধনে এক প্রকার ভয় পেতাম। যদি মা বাবার মতো আমার জীবনে সেই রকম হয়, তাদের মতোই আমার জীবনের শেষ পরিণতি এই রকমের হওয়ার সম্ভাবনা আছে। কারণ চারপাশে আমার শত্রুর অভাব নেই। কে কখন কোন দিক থেকে মেরে দিবে বা দিয়ে বসে বলা যায় না। তখন আমার পরিবারের কী হবে? যাকে বিয়ে করব তার কি হবে? কেন অযথা আমার জীবনে অন্য কেউ বাকি জীবনটা কষ্ট ভোগবে? এইসবের জন্য বিয়েকে নিষিদ্ধ করা ঘোষণা করি। তবে এছাড়াও আরও একটা কারণ আছে। প্রতিনিয়ত মেয়েরা যখন আমার কাছে আসতো, ভাবতাম পৃথিবীর সব মেয়েরাই খারাপ, আমার মতোই চরিত্রহীন। যদি দেহের চাহিদা এভাবে মেটানো যায় তাহলে বিয়ে করা শুধুই নামমাত্র। কিন্তু তাই বলে সাধু সন্ন্যাসী হয়ে বাকি জীবন কাটানো কোনো পুরুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য ভুল পথে নষ্ট হয়ে নারী সঙ্গ উপভোগ করছি। ভুল বোঝো না, বিয়ের কিছুদিন আগে সব ত্যাগ করে তোমাকে ভালো রাখতে চেয়েছি। তারপর থেকে তুমি ছাড়া এই দেহ মন কেউ ছুঁতে পারেনি। আগাগোড়া পুরো আমিটাই শুধু একমাত্র সিরাতের। এখন তুমি আস্তে আস্তে আমার একমাত্র ভালো মন্দ সঙ্গী, যার মাঝে চরম ভালোবাসার সুখ খুঁজে পাই। তোমার সান্নিধ্যে থাকলে পৃথিবীর সব কিছু ভালো লাগে, মন খারাপ উদাও হয়ে যায় আমার। সিরাতের চোখ মুখ কোমল হলো। প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলে আবারও বলল। তুমি ফুলের মতো পবিত্র সিরাত,
আর আমি নর্দমার কীট, যার মাঝে ছিটে ফোটা পবিত্র নামের বস্তু নেই, যে পবিত্রতার সাথেই আমার মতো চরম অপবিত্রের মিল হলো। বিজেতার কি লীলা খেলা। সিরাত শক্ত চোখে তাকিয়ে তার গলায় নখ দাবিয়ে দেয়, ফুপিয়ে উঠে বলল, আমায় কেন বিয়ে করেছেন? কি দেখেছেন আমার মাঝে? সবাই দেহ ছুতে পারলে তুমি ছুঁয়েছে মন। এই অগোছল ছেলে ভালোবেসে আজ গোসল হয়ে গেছে। হয়তো আল্লাহ এই জন্যই তোমাকে আমার কাছে এনে দিয়েছে। আমার মতো খারাপ লোকের সংসার করতে তোমার কোনো আপত্তি আছে সিরাত? থাকবে তো সারা জীবন এই অসভ্যের পাশে? প্রমুখের মিষ্টি কণ্ঠে বলা কথাগুলো শুনে সিরাতের কান্না আরো বাড়ল। শুধু মাথা ঝাঁকিয়ে মুখে অস্পষ্ট শব্দ করলো, বুঝালো সে থাকবে। প্রমুখ তা খেয়াল করে হাসল নিঃশব্দে। আলগোছে মেয়েটির পিঠ জড়িয়ে বুকে টেনে নিল, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত ভালোবাসে আমায়, একটু মেয়ের স্পর্শে আগুন বের করছো। জলে পুড়ে সিরাতের ভেতরে ছাই হয়ে যাচ্ছে। তুমি বিশ্বাস করো, অতীতে কি করছি ভুলে যাও। বর্তমান আর ভবিষ্যতে তুমি ছাড়া এই দেহে তো স্পর্শ তো দূরে থাক, তাকানোর সাহস পাবে না। স্বামীর আদরে আস্তে আস্তে কান্না থামালো সে। নাকের পানি চোখের পানি সব ঘষে ঘষে মুছল প্রমুখের বুকে। ছেলেটি তৎক্ষণাৎ চোখ মুখ কুঁচকে ফেলল, তবুও বউয়ের রাগ ভাঙানোর জন্য সহ্য করে নেয়। শার্টে অনবরত নাক ঘষতে ঘষতে কান্না মিশ্রিত কণ্ঠে সিরাত বলল, ভুলেও আর কখনো কোনো মেয়েদের সাথে দেখলে মেরে ফেলবো। প্রমুখ গাল ভরে হেসে আরো শক্ত করে চেপে ধরে, ফিসফিস করে বলল, যথা আজ্ঞা মহারানী। সিরাত মুখ ফুলিয়ে ধুম করে কিল বসালো প্রমুখের বুকে। মিথ্যে ব্যথা পাওয়ার নাটক করে প্রমুখ মুখ দিয়ে আ শব্দ করলো। কিছুক্ষণ পর সিরাত নিজেকে ছাড়িয়ে নিয়ে একটু দূরে দাঁড়ায়। তখন চারিদিকে অন্ধকারে ঢেকে যাচ্ছে। সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ আগে। প্রমুখ আলতো পায়ে হেঁটে তার পেছনে দাঁড়িয়ে আস্তে করে মেয়েটির পেট জড়িয়ে ধরে, ঘাড়ে মুখ গুজে বলল, তোমার জীবনের কোনো কাহিনী আমাকে বলে না, এটা একদম ঠিক নয়। আমাদের মাঝে এখন থেকে কোনো সিক্রেট থাকবে না। একদম ছোট থেকে এই পর্যন্ত সকল ঘটনা একের পর এক জানানো উচিত। একবার বলো না তোমার শৈশবকাল। সিরাত চোখ বন্ধ করলো, এক পাল্লা ভারী দীর্ঘশ্বাস ফেলে গড়গড় করে বলতে লাগলো, আপনার মতো এতটা কুৎসিত অতীত আমার নেই। স্বাভাবিকভাবেই 8-10টা সাধারণ পরিবারের মতোই আমাদের পরিবার ছিল। ছোটবেলা কেটেছে কুষ্টিয়ার একটা ছোট্ট গ্রামে। বাবা কাজ করতো ঢাকার গার্মেন্টসে। দাদা দাদি অনেক আগেই মারা যায়। আমাদের ছোট্ট পরিবার খুব ভালোই যাচ্ছিল, কিন্তু আজ থেকে প্রায় 7 বছর আগে একদিন স্কুল থেকে বাসায় ফিরে জানতে পারি বাবা রোড অ্যাক্সিডেন্টে ভয়াবহভাবে মারা গেছে। ঢাকা থেকে সেদিন লাশ আনার পর আমি আর মা দিশেহারা, কান্নাকাটি করে কতদিন না খেয়ে পাড়ি দিয়েছি। রাতে ঘুম চোখে ধরা দিত না। সংসারের খরচও তখন আকাশচুম্বী মনে হতো মায়ের কাছে। একা একা কিভাবে হাল ধরবে? তার মধ্যে আমার বয়স 15। কাকা আর ফুপিরা একেবারেই নাকচ করে দিল, কোনো টাকা পয়সা দিতে পারবে না। মায়ের পরিবারেও কেউ বেঁচে ছিল না। দিনগুলো আমাদের যেতে লাগলো অনেক ভয়ঙ্কর। দিশেহারা। মা সেলাইয়ের কাজ ভালো পারত বলে সেটাই শুরু করে। আস্তে আস্তে কাঁথা কাপড় সেলাইয়ের অর্ডার বাড়তে থাকে। তার সাথে আমিও পাল্লা দিয়ে কাজ করি। হঠাৎ করে একদিন চাচা ফুপুরা মাকে দ্বিতীয় বিয়ের জন্য জোর জবরদস্তি শুরু করে। রাত নেই দিন নেই সেই বিয়ে বিয়ে করে মাথা খায়। মা আমাকে ছেড়ে বিয়ে করতে কোনোদিনও রাজি হয় না। এতেই চাচারা ক্ষেপে ওঠে, আমাদের বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লাগলো। সেই থেকে আমাদের প্রতিটি দিন যেত বিষাদে। খুব কষ্টে 1 বছর পর এসএসসি দিয়েই মায়ার গ্রাম ছেড়ে পাড়ি জমাই শহরে। মায়ের দুঃসম্পর্কের খালার কথায় গাজীপুর চলে আসি। সেখানে কাছের একটা গার্মেন্টসে মা চাকরি নেয়। সেই থেকে দিনরাত পরিশ্রম করে। মা আমাকে ভালো কলেজে পড়ায়। তার ইচ্ছে ছিল একদিন আমি বড় হয়ে চাকরি করব, মায়ের কষ্ট দূর করব। আমিও মনে মনে জেদ চেপে পড়া শুরু করি। কলেজের পড়া শেষে টুকটাক টিউশনিও পড়াতাম। নিজের হাত খরচ চালানোর মতো টাকা উঠে যেত। সারাদিন কাজ শেষে মায়ের সেই ক্লান্ত মুখটা দেখলেই কান্না পেত আমার। লাবণ্যময়ী সেই মায়ের চেহারা দিন দিন কেমন বিধ্বস্ত হওয়া শুরু করে। বয়সের ছাপ চোখে মুখে ফুটে উঠতে থাকে। এভাবে 2 বছর পড়া শেষে ইউনিভার্সিটির জন্য অ্যাডমিশন দিই আর গুচ্ছ ভর্তি পরীক্ষায় মাওনা চান্স পাই। তারপর চলে আসি এই ভিন্ন শহরে। এর পরের জীবনটা খুব শান্তিতেই যাচ্ছিল। বড়লোকের ছেলে মেয়েকে টিউশনি পড়াতাম, তাই মাকে আর গার্মেন্টসে যেতে দেইনি। কষ্ট হলেও নিজেই বাসা ভাড়া, নিজের খরচ আর সংসার চালাতে শুরু করি। মায়ের শত বাধাও কাজ হয় না। শেষে মা পরাজয় হয়ে আগের মতোই সেলাইয়ের কাজ শুরু করে। এভাবেই আমাদের জীবনটা কেটে গেছে। এই ছোট্ট অগোছালো জীবনে হঠাৎ ঝড় আসে এক কালো রাত। আপনার সাথে আমার দেখা।
এরপর আস্তে আস্তে অদৃশ্য শক্তিতে জড়িয়ে গেলেন আমার সাথে। আপনার থেকে সব সময় দূরে পালাতে চাইলেও কিভাবে যেন তখনই আরো বেশি আমার সামনে চলে আসতেন। শত চেষ্টা করেও পারিনি পালাতে। সেই অদৃশ্য শক্তির কাছে হেরে আর দূরে যেতেই পারলাম না। হঠাৎ স্বপ্নের মতোই এক বিকেলে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম। নাম লিখলাম আপনার নামে। তারপর আস্তে আস্তে কিভাবে যেন ডুবে গেলাম মায়ায়। অজান্তেই আমার জীবনের একটা বিশেষ অঙ্গে জায়গা করে নিলেন আলগোছে, যেটা আমি বাধা দিতেও ভুলে গেলাম। প্রমুখ সিরাতের কানে ঠোঁট চুইয়ে চুমু খেলো। সিরাতের শেষের কথাগুলো শুনে মনের কোণে ভয়ানক এক ঝড় বয়ে গেল। তাকে অবশেষে মেয়েটা মেনে নিয়েছে, হৃদয়ে জায়গা দিয়েছে। এর থেকে প্রশান্তিকর কথা আর কিছু আছে? সে আলগোছে জড়িয়ে ধরে রইল। সিরাত আস্তে আস্তে তার দিকে ফিরল। দুহাত উঠিয়ে তার গলা জড়িয়ে ধরে নম্র কণ্ঠে সোজাসাপটা জিজ্ঞাসা করলো, সেই রাতে আপনি বলেছিলেন মামির অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে আসেন, কিন্তু আমি বুঝতে পারছি না পালিয়ে এত বছর ছিলেন কোথায়? এত টাকা পয়সা হলো কিভাবে? যদি রাস্তায় বড় হতেন তাহলে তো ফুটপাতে অবহেলায় জীবন কাটিয়ে বড় হওয়ার কথা, না খেয়ে মরেও যেতে পারতেন। কিন্তু এই আপনি এখন মস্ত বড় বিলাসবহুল লাইফ লিড করছেন, এটা কিভাবে সম্ভব? তাহলে কি এর পেছনে বড় কোনো কারণ আছে? আমি ভাবলেই সবকিছু গুলিয়ে ফেলি। হাজার প্রশ্ন হৃদয়ে উকি দিলেও উত্তর আসে না। এবার বাকি ঘটনাটুকু আমায় বলুন, নয়তো ভেতরে শান্তি পাচ্ছি না। কি ঘটেছিল তারপর? প্রমুখ হঠাৎই এক রহস্যময় হাসি হাসল। সেই হাসিতে সম্পূর্ণই বেদনা। আকাশের দিকে তাকিয়ে আনমনে উত্তর দিল, আজ নয়, অন্য একদিন বলবো। বিছানার এক কোণে শুয়ে মাঝরাতে ঘুমিয়ে অস্পষ্ট শব্দ করছে 40 ঊর্ধ্ব একটু কম বয়সের এক মহিলা। সারা দেহে তার ভয়ঙ্করভাবে জ্বরে পড়ে যাচ্ছে। হঠাৎ করে আজ বিকেল থেকে মাথা সহ সারা দেহে হালকা ব্যথা অনুভব করে। ভেবেছিল আজ পুরো বাসা পরিষ্কার করার ফলে শরীরে ব্যথা বেড়েছে, ক্ষণিক বাদেই সেরে যাবে, কিন্তু তার ভাবনা উল্টো হয়ে ভয়াবহভাবে জ্বর উঠে মাথায়। কত মাস বসে বসে খাচ্ছে, হঠাৎ কাজে দেহটা ঝিমিয়ে পড়ছিল, তাই অতটাও গুরুত্ব দেয়নি। প্রতিদিনের মতোই বাসার ভেতর হাঁটাহাঁটি করে শুয়ে পড়েছে, কিন্তু সময় যখনই যাচ্ছে তীব্রভাবে দেহ গরম হওয়ার সাথে সাথে টনটনে ব্যথা হচ্ছে। রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লেন তিনি। মধ্যরাতে বিছানার পাশের টেবিল থেকে হাত বাড়িয়ে পানি নিল, এরপর ঢকঢক করে গিলে চোখ বন্ধ করে বিড়বিড় করল, তুই কবে আসবি সিরাত? কতদিন দেখি না, আজ খুব দেখতে ইচ্ছে করছে। আমার মা, এই অভাগী মা তোকে খুব ভালোবাসে। আমার সোনা, তাড়াতাড়ি মায়ের কাছে চলে আয়। তাইমা খানমের চোখ টলমল করে উঠল। এত রাতে একা একা কি করবে সে? হসপিটালে একা যাওয়াও রিস্ক। বিছানা ছেড়ে উঠাই দায় হয়ে দাঁড়িয়েছে, সেখানে হসপিটাল পর্যন্ত পৌঁছাবে কিভাবে? বালিশের কাছ থেকে ফোন তুলে প্রমুখের নাম্বার তুলল। ডায়াল করার আগে পরক্ষণে মনে পড়ল হয়তো ঘুমিয়েছে দুজন। তাছাড়া মধ্যরাতে কল করা বোকামি। সেই ভাবনার মাঝে জ্বরের ঘোরে সারা শরীর ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে বিছানায় পড়ে রইল। অস্পষ্ট স্বরে শুধু বিড়বিড় করল, আমার আব্বা, জানো আজ সারাদিন টুকটাক কাজ করেছে, তাই ব্যথায় ভয়ানক জ্বর হানা দিয়েছে শরীরে। ভয় নেই, সকালে সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ। জানি এই কথা শুনে দুজন রাগ করলে করবে তো। দুজনেই যে খুব ভালোবাসো আমায়। আরেকটা কথা, খুব সুখী হও তোমরা, কেউ যেন কুনজর না দেয়। খুব জলদি ঘুরে ফিরে মায়ের কোলে ফিরে আসো। এই বুড়ি মা তোমাদের খুব মিস করছে। প্রমুখ বাবা, মা তোমার জন্য পায়েস রান্না করবে নিজের হাতে, দুজনকে খাইয়ে দিবে। কবে দেখবো তোমাদের মুখ? আমার আব্বাকে কতদিন দেখি না। অফিসের নিজস্ব চেয়ারে বসে আছে এক শক্তপোক্ত দেহের অধিকারী পুরুষ। পরনে প্রতিদিনের ন্যায় ফর্মাল ড্রেস। আজকাল কাজের প্রেশার অনেক বেড়েছে, বাসায় যাওয়ারও সময় পাচ্ছে না। সকাল গড়িয়ে দুপুর, খিদেও লেগেছে অনেক, কিন্তু কাজের চাপে সেই খিদে নিবারণ করে পরপর কম্পিউটারে 2 হাত দ্বারা টাইপিং করে যাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে হাত দুটি অভিজ্ঞ। আস্তে আস্তে কাজের মধ্যে ডুবে যায় সে। আশেপাশে কি ঘটছে তার কর্ণে পৌঁছাচ্ছে না। সেই মুহূর্তে দরজা খুলে একটা পৌর মহিলা প্রবেশ করলো। বয়সের দিক থেকে দুজনে একই। মহিলাটির গায়ে 3 পিস, মাঝে মধ্যে শাড়িও পরে। হাতের বক্সটা শব্দ করে টেবিলে রাখতে পেছনে ঘুরে টাইপিং করা পুরুষটি কম্পিউটারে চোখ রেখে গলা উঁচু করে বলল, রেস্টুরেন্টে খেয়ে নিতাম, কেন শুধু শুধু কষ্ট করতে গেলে? মহিলাটি সবগুলো বক্স বের করলো। সম্ভবত রান্না করে এনেছে পুরুষটির জন্যে। 2 রকম ভর্তা, ইলিশ ভাজা, মুরগির ঝোল, রুই মাছের ঝোল আর ডাল, সাথে আমের আচার। গরম ভাতের সাথে ভর্তা মেখে লোকটির পাশে বসলো, মুখে খাবার বাড়িয়ে দিয়ে বলল, 3 দিন ধরে রাতেও বাসায় ফিরছো না, কলও ধরছো না, অফিসেই কাটাচ্ছ।
এসব কি হচ্ছে? দিন দিন এত দূরে সরে যাচ্ছ কেন রাকিব? রাকিব চৌধুরী কিবোর্ড থেকে হাত চালানো বন্ধ করলো। পাশ ফিরে পূর্ণ দৃষ্টি মেলল অর্ধাঙ্গিনীর পানে। লিনার মুখটা বিষাদে ভরপুর। রাকিব চৌধুরী বুঝলো কেন বউয়ের মুখটা কালো। 3টা রাত বাসায়ও যায়নি, আর না কল ধরেছে, তাই বউটি কেঁদে ভাসিয়েছে নিশ্চয়ই। সে এগিয়ে লিনার হাতে লোকমা খেলো, হাত বাড়িয়ে বউয়ের নরম গালে স্লাইড করতে করতে বলল, প্রমিস আজ যাব। একটু দ্রুত সহ্য হয় না বুঝি? কাজ না করলে ভাত পাবো কোথায়? লিনা পরপর খাইয়ে দিতে লাগলো তাকে। চোখের এক কর্নিশ থেকে জল মুছে বলল, মেয়ে অভিমান করেছে তোমার উপর, আজ স্কুলে যাবেই না। এক প্রকার জেদ করেছিল এখানে আসবে। বাপের জন্য মেয়ে কেমন করে জানোই তো। আমি ধমকাধমকি করে অবশেষে স্কুলে দিয়ে আসি। তবে তার বাবা কেন বাসায় যাচ্ছে না, কল ধরছে না, এর উত্তর নিয়ে যেতে বলেছে। মামের একটু বেশি অভিমান জমেছে। জমার কথা নয় কি? এভাবে না খেয়ে অফিসে পড়ে থাকলে অসুস্থ হয়ে যাবা, তখন আমাদের কি হবে? নিজের যত্ন কবে নিতে শিখবে তুমি? রাকিব চৌধুরী দ্রুত খাওয়া শেষ করলো। আচার খেয়ে মিষ্টি করে হেসে এক হাতে জড়িয়ে ধরল বউকে। নরম স্বরে বলল, যত্ন নেওয়ার জন্য মা মেয়ে আছেই, তাই চিন্তা করি না। ইচ্ছে করেই অগোছলো হই। তাদের শাসন আর আদর পাওয়ার লোভে অগোছলো থাকতেই আনন্দ পাই। এই বুড়ো বয়সেও এসব বলছো? লজ্জা করছে না? আমার চোখে তুমি সেই 20 বছরের যুবতী আসলি না। এই রূপ সৌন্দর্য একটু কমেনি, বরং বয়সের সাথে সাথে আরো বাড়ছে। কথা শেষ করে রাকিব চৌধুরী আরো গা ঘেঁষে বসলো। বউকে সে অসম্ভব ভালোবাসে, সেই বিয়ের আগের মতোই। লিনা মনে মনে বাঁকা হাসলো। ফোঁস করে নিঃশ্বাস ফেলে রাকিব চৌধুরীর হাত আলগোছে কোমর থেকে সরিয়ে নেয়। বেসিন থেকে হাত ধুয়ে ফিরিয়ে আসলো, বলল, মেয়েটা দিন দিন অবাধ্য হচ্ছে, একটু শাসন করা শেখো। সব সময় তো আদরে মাথায় তোলো। কালকেও রাত করে বাড়ি ফিরেছে। সমস্যা নেই, মেয়েটা নরম মনের, ঠিক তোমার মতো। যা করছে করতে দাও। আমি বুঝি আমার মেয়ে কি চায়, সেও ভালো থাকবে। প্রমুখের খবর পেয়েছো? এখন কোথায় থাকে সে? একদিন বাসায় আসতে বলো। তৎক্ষণাৎ রাকিব চৌধুরীর মুখ থেকে সব হাসি উধাও হয়ে যায়। চোখ মুখ শক্ত হলো। বসা থেকে উঠে বারান্দার দিকে যেতে লাগলো। শক্ত গলায় বলল, আছে কোথাও? এসব জানার কোনো অধিকার নেই তোমার। তাছাড়া প্রমুখ কোনোদিন আমার বাসায় আসবে না। আর শেষবারের মতো সাবধান করে দিলাম, ভুলেও ওর নাম দ্বিতীয়বার মুখে আনবে না। লিনা অবাক চোখে দেখতে লাগলো এই পুরুষকে। প্রমুখের কথা জিজ্ঞাসা করতেই তাকে ইগনোর করলো, হুমকি দিল। কই এতক্ষণ তো দিব্যি ভালো ছিল। সে তো ভালোবেসে জিজ্ঞাসা করেছে, যদিও ছোটবেলায় না বুঝে ওর সাথে অন্যায় করে ফেলেছিল, কিন্তু ধীরে ধীরে তা ভুলে যায়। সে জীবনে মা হওয়ার পর থেকেই ধুকে ধুকে অনুভব করে প্রমুখের কষ্ট। এরপর থেকেই তার মন গলে যায়, কিন্তু রাকিব বিশ্বাস করে না। প্রমুখের কথা উঠলে সম্পূর্ণ এড়িয়ে যায়। কিন্তু আজ এই বাজে ব্যবহারে লিনার মনে এক প্রকার ক্রোধ জন্ম নিল। দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল স্বামীর দিকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।